করোনা ভাইরাসের ফলে বিশ্বের সবাই আজ কার্যত গৃহবন্দী। এরকম এক অজানা শত্রু আমাদেরকে এভাবে আঘাত হানবে এটা হয়তো আমরা কেউই কল্পনা করিনি। বিশ্বের সর্বত্রই আজ এক বিষাদের সুর। কিন্তু এই ধ্বংসযজ্ঞের মধ্যেও আমাদের চালিয়ে যেতে হবে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস। আমাদেরকে সবাই চেষ্টা করতে হবে যাতে আমরা এই অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারি। তার জন্য আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে। জীবনে সফলতা অর্জন করার জন্য শিক্ষা ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার জন্য আজকের লাইভ সেশনে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইমপ্রা কনসাল্টিং ইন্টারন্যাশনাল ইউএসএ এর সিইও এবং ফাউন্ডার মনির হাসান ভাইকে। মনির হাসান ভাই, আমাদের লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, সব ভিউয়ারকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি একটা লাইভলি ডিসকাশনের জন্য আজকে। থ্যাংক ইউ আসিফ ফর ইনভাইটিং মি। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই এরকম পরিস্থিতিতে ভালো আছেন সবাই। অবশ্যই আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে আমি একটু জানতে চাই আপনার এই লকডাউন অবস্থায় দিনকাল কেমন কাটছে? লকডাউন অবস্থায় আসলে সবার যেরকম কাটে, মানে কিছুটা তো বোরিং, তবে আমরা যেহেতু আমি যেই শহরটাতে থাকি এখানে সেটার প্রকোপটা একটু কম, যার জন্য, এবং এটা ছোট শহর, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 200 মাইলের কাছাকাছি দূরে সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতে। তো এখানে কিছু কম হওয়ায় আমাদের লকডাউনের শিথিলতা কিছুটা আছে আর কি। মানে আমরা একেবারে চারিদিকে ঘুরতে পারি না, তবে বাসা থেকে বেরোতে পারি বা কোনো কিছু কেনাকাটা করতে যেতে পারি, অবশ্যই মানে সেফটি সিকিউরিটি নিয়েই। তো এই জন্য একটু একটু কম, কিন্তু তারপরেও এই মানে প্রতিদিন বাসায় বসে থাকা এটাও একটা বিরাট ব্যাপার। তবে আমার মনে হয় যে এটা একদিক দিয়ে অনেকটা, মানে আমি নিজে অনেকটা ভালো দিকেও দেখি, কারণ আমার অনেকগুলো কাজ গুছানোর ছিল। আমি একটা বই নিয়ে কাজ করছি, তো এখানে আমার অনেকখানি সেই মানে ওই সময়টা আমি দিতে পারছি। তারপরে ফ্যামিলির সাথে যে সময়টা কাটানো হচ্ছে এখানেও, এটাও একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। সো আসলে অনেক বিপদের মধ্যে অনেক ভালো কিছু হয়তো পাওয়া যেতে পারে আর কি। সো আমরা ট্রাইং টু মেক দ্য বেস্ট আউট অফ ওয়ার্স্ট সিচুয়েশন। সো সেটাই এখন রিয়েলিটি। হ্যাঁ, তার মানে আপনি এই সুযোগে আপনার অনেক কাজ, প্রোডাক্টিভ কাজ যেগুলো আছে, বইয়ের কাজ বা যেগুলো আছে, অনেক মানে বলা যায় যে মোটামুটি একটা প্রোডাক্টিভ টাইমই। জি, এবং যেহেতু আমার কাজের ধরনটা কনসাল্টিং, ট্রেনিং এবং মানে আমাদের ক্লায়েন্টের সাথে কাজ, সো বেশিরভাগ সময় আমি অবশ্য হোম অফিস থেকেই কাজ করতাম, আমার বাসাটাই যেহেতু অফিস। তো সেই জন্য এখন যে একেবারে কাজ নাই তা না, মানে আমার সেই কাজগুলো তো আছেই, ডিজিটালি আমরা কানেক্টেড, অ্যান্ড সেই সাথে আর কি আরেকটু এক্সট্রা অবসর পাওয়া গেছে আর কি, এবং ফ্যামিলিরা একসাথে আছে। সো এটাই একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, অনেক জায়গা থেকে অনেকেই এই লাইভ প্রোগ্রামটি দেখছেন। আমি আপনার এই যে আপনার ক্যালিফোর্নিয়া, আপনার শহরে বসবাসকারী বাংলাদেশীদের অবস্থা একটু জানতে চাই। মানে হ্যাঁ, আসলে আমাদের বড় শহরগুলোতে, সব জায়গাগুলোতেই সবাই বেশ কিছুটা, মানে আসলে ভয়টা হচ্ছে সবচেয়ে বড় এখানে। সবাই ভয়ে আছেন, মানে করোনার মেইন যে ইফেক্ট, সেটা হচ্ছে যে শারীরিক ইফেক্টের চাইতে এটার মানসিক ইফেক্টটাই সবচেয়ে বেশি। আমার বোন থাকেন বড় শহরে, লস অ্যাঞ্জেলেসেই থাকেন। তো আমি তার সাথে তো প্রায় 2 মাসের উপরে দেখাই হচ্ছে না এখন পর্যন্ত। আমরা যখন কথা বলি তো সবসময় দেখা যায় যে মানে সবাই আতঙ্কে আছেন আর কি। তো আতঙ্কটা থাকারই কথা, কারণ জিনিসটা খুব আননোন, সবাই এটা জানে না, এবং এটা নিয়ে অনেকখানি ভয় ডর আছে আর কি। তো সেই জন্য যতখানি না মানে বিপজ্জনক, তার চেয়ে বেশি আসলে এই মেন্টাল যে এইটা আছে সেটা। তবে আমাদের বাঙালিরা সোফার ক্যালিফোর্নিয়াতে অনেক বেশি ভালো আছে। আমরা আনফরচুনেটলি আমরা জানি যে মানে নিউ ইয়র্কে যেভাবে ইফেক্ট করেছে, আমাদের এখানে অতখানি করেনি, তারপরেও আমাদের বাঙালি কমিউনিটির অনেকে এখানে ইম্প্যাক্টেড সবাই। কারণ আমরা আমাদের জাতি হিসেবে আমরা খুব মানে আড্ডা দিতে বা কাছাকাছি থাকতে পছন্দ করি। আমাদের যেই বিভিন্ন দোকান আছে বা আড্ডা প্রিয়, মানে এক জায়গায় সমাবেশে আড্ডা বা সন্ধ্যার নাস্তা খাওয়া বা সমাবেশ, এগুলাকে বলে। হ্যাঁ, আমরা যখন হোম কোয়ারেন্টাইন থাকলেও হয়তো দেখা গেছে যে অনেক অ্যাপার্টমেন্ট আছে, তো তারা বললে যে আমরা তো হোমেই আছি বলে আবার সবাই সবাইকে দাওয়াত দিচ্ছে। ওটা তো খুব একটা যে হেল্প হচ্ছে তাও না আসলে।
তো হ্যাঁ এই যে পুরো এটা একটা মানে এই ডিজিজ বা এই জিনিসটা তো লাইফস্টাইলের একটা ডিজিজ, তো পুরো লাইফস্টাইলটা চেঞ্জ করাটা আসলে খুব ডিফিকাল্ট একটা হ্যাঁ মানুষের ক্যারেক্টারিস্টিক্স, তাই না? তারপরে কেউ একটু একটু ভালো ফিল করলে মনে করছে যে রাইট অ্যাওয়ে আমরা বাইরে চলে যাই, একটু একটু ঘুরে আসি। সো ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে ম্যানেজ করা যাচ্ছে আর কি আস্তে আস্তে, এবং আশা করি যে হয়তো মাসখানেকের মধ্যে অনেকখানি উন্নতি হবে আর কি এদিকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনার শহরের করোনা পরিস্থিতির অবস্থা জানানোর জন্য। আজকের লাইভ সেশনটি আমরা ২টি পার্টে ভাগ করেছি। প্রথমে আমরা কথা বলবো এডুকেশন সিস্টেম এবং পরবর্তীতে একজন উদ্যোক্তা হওয়ার জন্য কি কি প্রয়োজন, আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন করতে চাইলে বা নিজে উদ্যোক্তা হতে চাইলে কি কি দরকার উনি আমাদের সাথে আলোচনা করবেন। আমরা জানি যে মুনির ভাই একজন কনসালটেন্ট, উনি এখানে পরামর্শ দিয়ে থাকেন, উনার নিজস্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইনফ্রা কনসাল্টিং ইউএসএ। আমরা প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি জানতে চাই যে পক্ষ থেকে আমি জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানের কাজ কিরকম বা আপনি এই কিরকম কাজ করছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি যদি একটু বলতে চাই তাহলে আমাকে হয়তো একটু পিছন থেকেই বলতে হবে আর কি। আমার ইনফ্রা কনসাল্টিংটা তৈরি হয়েছে প্রায় 1999-এ আর কি। আসলে আমি মানে আমার ইনিশিয়াল পড়াশোনা হয়েছে বাংলাদেশে, আমার ছোটবেলা কেটেছে বাংলাদেশে। আমি ঢাকায় আইবি এর 19 নম্বর ব্যাচ, 20 নম্বর সরি 20th ব্যাচ। তো এখন বোধহয় 52 নম্বর ব্যাচ চলছে, কাজেই আমার মাথার চুলগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে বয়স খুব একটা কম না আর কি, অনেক আগে। তো আমি ঢাকার আইবিএ তে পড়াশোনা করতে করতেই থার্ড সেমিস্টারের পরে আমার সুযোগ হয় আমেরিকাতে চলে আসার। তো আমি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আমার এমবিএ করেছি, এবং সেই সাথে আমার মানে অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে। এখানে আপনারা বোধহয় দেখেছিলেন ইন্ট্রোডাকশনে যে আমার অড জবস করে আমি প্রথম থেকেই শুরু করেছি, নিজে নিজে পড়াশোনা করেছি অনেক বছর। আমি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বিভিন্ন রেস্টুরেন্ট কোম্পানিতে কাজ করার সুযোগ আমার হয়েছে। তো খুব ছোট অবস্থা থেকেই আমি চেষ্টা করেছি ভালো মতন শেখার, অধ্যবসায় আমার একটা গোল ছিল, এবং আমি ওয়ান্টেড টু বি সাকসেসফুল। আমার পড়াশোনা করার জন্য ছোট সেই কাজ থেকে আমি সেই কোম্পানির একটা বড় পজিশনে এসেছি, এবং প্রায় 13 বছর আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং টপ ম্যানেজমেন্ট পজিশনেই কাজ করেছি। এবং তারপরে আমার খুব আসে একটা যে পড়াশোনা যখন শেষ হয়ে আসে, আর আমি মনে হলো যে আমার খুব প্যাশন আছে মানুষজনকে ডেভেলপ করার। আমি যখন কাজে ছিলাম তখন আমি সেলস রেকর্ড ব্রেক করেছি, আমি প্রায় 16 জন জিএম তৈরি করেছি হলো ট্রেনিং দিয়ে, এবং সবচেয়ে তো তখন বলতে পারেন যে মাথায় একটা ভূত চাপলো যে আমি আই ওয়ান্ট টু ডু সামথিং ফর পিপল, আই ওয়ান্ট টু ডু ইন দ্য ট্রেনিং ইন্ডাস্ট্রি। সো আমি তখন চেষ্টা করলাম আমেরিকাতে, এবং সেই সুবাদে বাংলাদেশে যখন যাওয়া হতো তো আমি দেখলাম যে এটা একটা বিরাট সুযোগ। আমি বাংলাদেশ এবং আমেরিকায় দুই জায়গাতেই ট্রেনিং এবং কনসাল্টিং নিয়ে কাজ শুরু করি আমার সেই কোম্পানিটা তৈরি করে। বাট গত 12 বছর অবশ্য আমি আমেরিকান গভর্নমেন্টের যে কয়েকটা প্রজেক্ট আছে, এটাকে বলা হয় স্মল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার। আমাদের এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা ব্যবসা শুরু করতে চান, যাদের ব্যবসার খুব খারাপ অবস্থা, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে স্মল বিজনেস স্পেশালিস্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। সো গত 12 বছর আমি আসলে এই আমেরিকার বিভিন্ন মানে ব্যবসার সাথে, স্পেশালি সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া বেসড। একটু আইডিয়া দিলে হয়তো বুঝতে পারবেন যে ক্যালিফোর্নিয়া যদি অ্যাজ এ স্টেট হলো বাংলাদেশের প্রায় 3টার সমান, মানে সাইজে 3 গুণ। হ্যাঁ, এবং আমি সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতে, তার মানে মাঝখানে 1/3 অফ ক্যালিফোর্নিয়া সেখানে। সো আমার এরিয়াটা অনেকখানি বড়, অলমোস্ট কাছাকাছি বাংলাদেশের সাইজ। বাট এখানে যেহেতু কমিউনিকেশন, ড্রাইভিং এগুলো অত্যন্ত সোজা, কাজেই শুনতে বড় লাগলেও আসলে অতখানি না, আমার অনেকখানি জায়গায় করা। এবং এখানে কিন্তু চরমভাবে ইকোনমিক্যালি হার্ট হয়েছে অনেক কোম্পানি সেই 2008 সাল থেকে। তো তখন থেকে আমি এই বিভিন্ন কোম্পানিগুলোর সাথে কাজ করার সুযোগ পেয়েছি, একেবারে গ্রাসরুট কোম্পানি যারা ব্যবসা শুরু করতে চায় এবং যাদের ব্যবসা আছে ভেঙে গেছে। তো সেখান থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স আমার গেইন হয়েছে, এবং ডিউরিং দিস টাইম আমি কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশে কম বেশি প্রায় 30টার উপরে কোম্পানির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। সো একটা কোম্পানিকে রিবিল্ড করা, একটা ব্যবসাকে রিবিল্ড করা, একটা মানুষজনকে মোটিভেট করা, এটা হচ্ছে আমার নেশা এবং পেশা বলতে পারেন, দুটোই। সো সেইটা থেকেই আমার এই ইনফ্রা কনসাল্টিং ইন্টারন্যাশনালটা তৈরি হয়েছে। আমি এটা আমার প্রায় পার্সোনালি আমি করি, এবং আমি অলসো এখানে আমি যে কাজটা করছি স্মল বিজনেস ডেভেলপমেন্টের সাথে, দুটোই আমার কমপ্লিমেন্টারি কাজ করছে। সো আমি আশা করব যে আজকে আমার ভিউয়ার যারা আছেন
তাদেরকে হয়তো আমি দুটো পার্সপেক্টিভেই আমি দেখাতে পারবো আর কি, যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিংবা যারা কাজে ভালো করতে চাচ্ছেন কিংবা যাদের নিজেদের ব্যবসা আছে, এই করোনা নিয়ে আপনারা চিন্তায় আছেন যে কি করে আমরা এখানে সার্ভাইভ করব। তো এই জায়গাগুলোতে আমি হয়তো আপনাদেরকে বেশ কিছু ইনসাইট দিতে পারবো, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এসছে আর কি। হ্যাঁ। আরেকটা জিনিস এই জায়গায় আমি এড করতে চাই, আপনার এই অভিজ্ঞতা হয়তো অনেকে মানে বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে আমেরিকায় আসার পর দেখা যায় যে আমাদের অনেকেই অড জব করতে হয়, যেমন রেস্টুরেন্টে বা অন্যান্য কাজ যেগুলো আছে, অড জব আমরা যেগুলো বলে থাকি, মানে জি, এরকম job থেকে কিভাবে একটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়, বা আপনি এই বিষয়ে আমাদের দর্শকদের অনেক পরামর্শ দিতে পারবেন, স্পেশালি মানে আমেরিকার ক্ষেত্রে। অবশ্যই। অড জব মানে কিন্তু অড মানুষ না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় এটা ভুলে যাই। হ্যাঁ, আমি মানে আমাদের নিজস্ব একটা আছে, মানে আমি একজন এক্সট্রা অর্ডিনারি, এটা আমাকে চিন্তা করতে হবে নাম্বার ওয়ান। হ্যাঁ, আমি কোন কাজ করি সেটা কিন্তু একটা মাধ্যম। আমার লক্ষ্য যদি ঠিক থাকে, সেই লক্ষ্যের জন্য আমি যে কোনো কাজ করতে আমি রাজি আছি, এই টাইপের মেন্টালি থাকতে হবে। কাজে আমরা যখনই অড জব বলি তখনই আমরা মনে করি যে আমরা ছোট কাজ করি বলেই আমরাও বোধহয় ছোট হয়ে যাচ্ছি। না না না, হ্যাঁ, আজকে আমি ছোট কাজ করছি কিন্তু আমি একটা বড় কাজের জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, সেটাই হইতেছে আমার মনে হয় যে আমেরিকাতে যারা আসছেন, আমি এখন মনে করি যে যারা এখন আমাদের ভাই বোন যারা আসছেন, তারা আমাদের চেয়ে অনেক বেশি লাকি। আমি এখানে প্রায় 30 বছর আগে এসেছি। হ্যাঁ, এবং 30 বছর আগে তখন আমাদেরকে গাইড করার কেউ ছিল না। হ্যাঁ, কোথাও বাঙালি কেউ কাজ করতো না, এত বেশি বাংলাদেশি ছিল না, এক একটা শহরে খুবই কম বাঙালি ছিল। সো আমাদেরকে যা কিছু করতে হয়েছে আমাদের নিজেদেরকে, মানে আমি আমার নিজের কথা দিয়েই বলি যে আমি খুব সবচেয়ে ছোট ভাই, আদরের ছেলে, মানে খুব লাজুক ছিলাম অনেক আগে। সো ইনিশিয়েটিভ নিতাম না, ভয় পেতাম কি লোকে কি বলবে, এটা কি করবে। কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা আমাকে খুব উপকারে আসছে, যে আমি যখন আমেরিকা এসে দেখলাম যে না, আমার তো হেল্প করার কেউ নাই, আমার যা কিছু করতে হবে আমার নিজেকে করতে হবে, তাই না? তো হ্যাঁ, আমার বাসা থেকে কাজ অনেক দূরে, কিভাবে বাসে যাব, ঠিক আছে, আমার গাড়ি দরকার, গাড়ির জন্য আমাকে কাজ করে সেই টাকাটা আর্ন করতে হয়েছে। সেই গাড়ি এখন এনে আমি চালানো শিখবো কি করে, আমাকে নিজেই সেই ব্যবস্থা করতে হয়েছে। এখন সেই চালানো শিখে আমাকে ড্রাইভার লাইসেন্স নিতে হবে, ওটাও আমার নিজেকে। সো প্রথম মনে হতো যে কেউ বোধহয় আমার হেল্প করে না, কিন্তু এই যে প্রতিটা কাজ নিজে করতে করতে এখন একটা কনফিডেন্স চলে আসছে, এখন আর কোনো কিছুতে ভয় লাগে না। হ্যাঁ, যে আজকে যদি আমার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়, আমি জানি আমার দুটো হাত আছে, আমি জানি আমি যে কোনো কাজ করতে পারবো। সো এই যে যারা এখানে এসে কাজ করতে শুরু করছেন, এখন যারা আসছেন, তারা কিন্তু অনেক গাইডেন্স পাচ্ছেন, কারণ আমাদের অনেক বাঙালি এখানে আছেন, অনেকে আছেন, তারা তাদেরকে বলতে পারেন, অপরচুনিটি দিতে পারেন, তাই না? তবে একটা পদ্ধতি সবার জন্যই সেটা দরকার, যেটা আমি মনে করি যে আমার জন্য সবচেয়ে ভালো। আমার প্রথম কাজ ছিল জেনেটরের, যেটাকে বলা হয় যে, কারণ এখানে আসার পরে অতখানি ইংলিশ জানতাম কিন্তু সেইভাবে ফ্লুয়েন্টলি জানতাম না। সো আমি একটা টাকো বেল নামে একটা আছে, ফুড চেইন, আপনারা হয়তো সবাই জানেন। আম সেখানে আমাকে ওই ময়লা পরিষ্কার করার কাজ দেওয়া হয়েছিল। আমি মনে আছে আমার প্রায় $3.35, $3.35 এখানকার টাকায় ঘন্টায় আমাকে দেওয়া হতো। সো আমাকে একটা সেই লাল জামা একটা পরিয়ে দিয়ে হাতে ঝাড়ু দিয়ে দিছে। অ্যান্ড আমি বাংলাদেশ থেকে এমবিএ, তখন বিরাট নাম ডাক আরকি আমাদের আইবিএ, তাই না? সো সেখান থেকে আসছি। ১ম এ আমাকে অসম্ভব রকম খারাপ লাগলো। চোখ দিয়ে পানি বের হয়ে আসলো যে আমি কোথায় এসে পড়লাম। কিন্তু সঙ্গে আমার নিজেকে আমি রিমাইন্ড করলাম যে, ওয়েল আমি তো আর এখানে ঝাড়ু দিতে আসিনি। আমি এখানে আসছি একজন সফল হতে আরকি। সো আমার সেই লক্ষ্যটার জন্য আমাকে যা কিছু করতে হবে। বাট আমি একটা ফর্মুলাকে ব্যবহার করেছি, যেই ফর্মুলাটা আমাকে আসলে একেবারে সেই নিচে থেকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে। ফর্মুলাটা হচ্ছে যে, I will become the best in whatever I do. সোজা কথা। যে আপনার কাজ যত ছোটই হোক আর বড়ই হোক, যেই কাজটা আপনাকে দেওয়া হবে, আপনাকে ওই কাজে বেস্ট হতে হবে। আর কেউ যেন আপনার চেয়ে ভালো কেউ না করতে পারে। সো আমি আমি যখন আপনার হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার একটা গল্প শুনছিলাম যে আপনাকে একবার বলা হয়েছিল যে ডিশওয়াশ করার জন্য, আপনি এত বেশি হ্যাঁ, ওটা করতে মজা করতে করে বলি আরকি। হ্যাঁ, যে হ্যাঁ, প্লেটের আমার লোগোটাই উঠে ফেলছিলেন। যে একেবারে মনোগ্রাম পর্যন্ত উঠিয়ে ফেলেছিলাম। এটা মজা করে বলি। আসলে কথাটা হচ্ছে এটাই যে, মানে আপনাকে যেই কাজটা দিবে, এটাই কিন্তু আপনাকে সবচেয়ে ভালোভাবে করতে হবে। এবং এটাই হইতেছে আপনাকে উপরে নিয়ে যাওয়ার মূল। কারণ আপনার হাতে যেই কাজ আছে, এটা যদি আপনি ভালো করতে না পারেন, তাহলে নতুন কাজ আপনি ভালো কিভাবে করবেন? সো যারাই এখানে অড জব বা যা কিছু করছেন, আপনারা আপনার লক্ষ্যটাকে ভুলবেন না। আপনার জীবনের একটা প্ল্যান রাখবেন। হয়তো সেই প্ল্যান, যেমন বাংলাদেশে আমি মানে ৩ টা সেমেস্টার মাত্র 18 মাসে শেষ করেছি। এখানেও আমেরিকাতে একটা এমবিএ প্রোগ্রাম করতে প্রায় ১.৫ বছর লাগে। খুব বেশি হলে ১.৫ থেকে ২ বছর। সেই প্রোগ্রামটা আমার লেগেছে প্রায় ৬ বছর। হ্যাঁ? তার কারণ হচ্ছে যে আমাকে কাজ করতে হয়েছে। সারারাত কাজ করে আমি যখন ক্লাসে যেতাম, তখন দেখা যাচ্ছে যে আমি ক্লাসে ঘুমিয়ে পড়েছি।
তো আমি তখন এখানে একটা রেস্টুরেন্টের ম্যানেজার, আমি সেই ছোট শহরে যখন আমি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। তো আমার টিচার কিন্তু আবার আমার ক্লায়েন্ট ছিল। রাত্রেবেলা উনি আমার ওইখানে রেস্টুরেন্টে আসতেন ওনার ওয়াইফকে নিয়ে। তো তখন আবার ইনফর্মালি গল্প হতো। তো উনি আমাকে একটা খুব মজা করে বলতেন যে, মুনির, আমি জানি আমার ক্লাসটা খুব বোরিং, ইটস এ ফাইন্যান্স ক্লাস, এখানে অনেক ছেলে পেলেদেরকে ঘুমায় পড়তে দেখছি, কাজে তুমি ঘুমাও, কোনো অসুবিধা নাই, কিন্তু নাক ডেকো না। তো আমি এত জোর করে নাক ডাকতাম, তো বললো যে এটা ক্লাসের জন্য আরো অসুবিধা হয়। সো আমার কথা হচ্ছে যে আমি 3টা ক্লাস 4টা ক্লাস নিতে পারতাম না, আমি হয়তো একটা করে কোর্স নিতাম, নিয়ে বাট আমার কথা হচ্ছে যে আমি শেষ করবই, 5 বছর লাগুক 10 বছর লাগুক সেটা। তো আমার কথা হচ্ছে যারা এখানে শুরু করছেন তাদের মনে রাখতে হবে যে আমার একটা লক্ষ্যে আমি কাজ করছি, এবং এই লক্ষ্যের জন্য সময় লাগুক, কোনো অসুবিধা নেই। মানুষ কি বলে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন এবং সেটার জন্য কাজ করে যান, দেখবেন যে একদিন আপনি পৌঁছায় গেছেন। সো এটাই হবে আমার আমার মানে রিকমেন্ডেশন ফর আমাদের যারা বন্ধুরা ভাইরা আছেন সবাই কাজে মানে আপনি যেই কাজই করেন না কেন, আপনাকে সেই কাজই আপনাকে বেস্ট হইতে হবে, মনে করতে হবে যে কাজকে শ্রদ্ধা এখন এই কাজ জন্য কি আর ভালো করতে পারবেন। হ্যাঁ, কাজকে শ্রদ্ধা করতে হবে, কারণ আপনার প্রতিটা অ্যাকশনের মধ্যে আপনার সাকসেসের ডিএনএ লুকানো আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনার প্রতিটা ছোট ছোট কাজ বলেন, যত ছোটই হোক, প্রত্যেকটা ছোট কাজের মধ্যে আপনার সফলতার বীজ বপন করা আছে। কাজে কোনো কাজকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, যেটা আপনার দায়িত্ব পাবেন সেটাকে সবচেয়ে ভালো করবেন, দেখবেন যে আরো নতুন দায়িত্ব আসছে, আরো নতুন দায়িত্ব ভালোভাবে করবেন। হ্যাঁ, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি আমেরিকায় যে আপনার প্রতিষ্ঠান থেকে একটা $1 মিলিয়ন কনসালটেন্টের অ্যাওয়ার্ড জিতেছেন, এটা সম্পর্কে যদি কিছু বলতেন। ও আচ্ছা, এটা হচ্ছে ওই একই জিনিস। আমি যখন 2008 সালে যখন এই ইকোনমিক এইটা আমাদের আমেরিকাতে একটা বিরাট একটা অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে ছিল, সারা পৃথিবীও সেখানে ইম্প্যাক্টেড হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন এখানে হাউজিং ইন্ডাস্ট্রি সেটা একটা ধস নেমে যাওয়ায় ব্যাংকগুলো খুব খারাপ অবস্থা হয়ে যাওয়াতে চারিদিকে সেটা ইম্প্যাক্ট হয়েছে, যার জন্য আমাদের এই ক্যালিফোর্নিয়া বলেন এরকম বড় বড় জায়গায় অনেক ছোট ছোট শহর বিলুপ্ত হয়ে গেছে, তার কারণ ছোট ছোট কোম্পানিগুলো সব আউট অফ বিজনেস চলে গেছিল। তো সেই সময় আমি এই স্মল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টারে এখানে চলে আসি, এবং সেখানে এটার এই প্রজেক্টটা হচ্ছে যে গভর্নমেন্ট কিছু ফান্ডিং রেখেছেন স্টেটের জন্য, এবং স্টেট সেই ফান্ডিং গুলো মানে লোকজনকে ছোট ছোট বিজনেসকে দেওয়া, সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ। কিন্তু তাদেরকে দিতে হলে তাদেরকে আগে আগে রেডি হতে হবে যে তাদের আসলে কি দরকার। আমার কাজ ছিল প্রত্যেকের ওই বিজনেসকে রেডি করা, এবং তাদেরকে তারা যেন কিছুটা ফান্ডিং পায়, সো দ্যাট মানে মৃত বিজনেস গুলো বের হয়ে আসে। সো এখানে মানে এখানে অনেক বিভিন্ন জাতির লোক থাকেন। মানে আপনারা জানেন যে আমেরিকায় অনেক মিক্সড জাতির, তাই না? মানে স্প্যানিশ, তারপরে ইন্ডিয়ান, তারপরে আমাদের এখানে এশিয়ান অনেকে আছে। তো এই জায়গায় আমি যেহেতু আমার এথনিক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে, আমি গ্রামে কাজ করেছি, তো আমার মধ্যে ওই সহজ মানুষের সাথে কাজ করতে যাওয়ার একটা বিরাট আছে আর কি, ন্যাক আছে, যেটা হয়তো এখানকার যে সনাতন যারা সাদা চামড়া তারা আসলে খুব বাছাই করা, তারা যেতে চায় না, এবং তাদের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। হ্যাঁ, তারা ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা জানে না। আমরা বিল্ট ইন ভাবেই হয়তো বাংলা, হিন্দি, উর্দু এইসব জানি, এবং আমি আমার বিবাহ ক্ষেত্রে আর কি, বাই ম্যারেজ, আমার যেহেতু আমার ওয়াইফ হচ্ছেন মেক্সিকান আমেরিকান, সো আমিও ফ্লুয়েন্ট স্প্যানিশ বলতে পারি। এটা আমার জন্য একটা বিরাট বড় হয়েছে আর কি, যে এখানে আমার বেশিরভাগ কাস্টমারই হচ্ছেন স্প্যানিশ। তো এখানে আপনার সফলতা যাচাই করা হয় কতগুলো বিজনেসকে আপনি ওপেন করতে পেরেছেন, কতগুলো জবকে আপনি রিটেন করতে পেরেছেন, কতগুলো বড় বড় বিজনেস যারা মনে করেছে যে আমাদের লোককে ছাঁটাই করে দেবো, তাদেরকে আমরা ঠিক করে এমন ভাবে এনেছি যে তারা আর ওই মানুষগুলোকে ছাঁটাই করেনি, যার জন্য অনেক এমপ্লয়মেন্ট বেঁচে গেছে অনেকগুলো ফ্যামিলি। এবং এই বিজনেসগুলো কত টাকা জেনারেট করেছে হলো ক্যাপিটাল জেনারেশন, যেটাকে বলা ক্যাপিটাল ইনফিউশন। তার মানে এই বিজনেসটা ভালো হওয়াতে তারা ইকোনমিক কত টাকা করেছে আর কি। তো এখানে একটা ক্রাইটেরিয়া আছে, সেখানে মানে যখনই একটা বিজনেস কোনো কিছু ভালো করে তারা আমাদের জানায়, আমরা নতুন ইকুইপমেন্ট কিনেছি, আমরা নতুন ক্যাপিটাল ইনভেস্ট করেছি, হয়তো $100,000 বা $50,000 এরকম। সো এই যে টাকাগুলো এগুলোকে কাউন্ট করা হয়। তো কাউন্ট করলে তখন বলা হয়, তখন সেটা বলা হয় যে এই কনসালটেন্টের ইম্প্যাক্ট হিসাবে এত টাকা জেনারেশন হয়েছে। সো আমি যখন কাজ শুরু করেছি তখন মাত্র এই প্রজেক্টটা ছিল 2006 থেকে 2000 হলো শুরু হয়েছিল। 2008-এ তারা মাত্র 8 জন মানুষকে আনতে পেরেছিল এই প্রজেক্টে।
আমি 8-এ যখন শুরু করলাম, 8-এর ডিসেম্বরে শুরু করেছি এবং 9-এর জুলাইয়ের মধ্যে আমি প্রায় 45 জনকে নিয়ে আসতে পেরেছিলাম এখানে। And by another year আমি 189 নতুন বিজনেসকে ওপেন করেছি এবং প্রায় $6 মিলিয়ন উপরে ক্যাপিটাল ইনফিউশন আমাদের এই ছোট এলাকার মধ্যে করেছি এবং তখনই আমাকে তারা এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আর কি, যে $1 মিলিয়ন কনসালটেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 135 কনসালটেন্ট ছিলেন, তাদের মধ্যে আমার এইটা ছিল নাম্বার 1-এ আর কি, সবার চেয়ে উপরে। সো সেখানে বাট এটার সুযোগ হয়েছে, আমি মিশতে পেরেছি। আমি যখন তাদের ভাষা বলতে পারি, আমি গ্রামে যে বসতে পারি, মানে আমাদের এখানকার গ্রামে ছোট ছোট দোকানে তাদের ফ্যামিলির সাথে আমরা মানে সুন্দরভাবে মিশতে পারি, যার জন্য আমাকে খুব ওয়েলকাম করেছে তারা। একটা মজার ব্যাপার হয়েছে যে আমি ছোট ছোট ফার্মারদের সাথে, আপনারা জানেন যে ক্যালিফোর্নিয়া আছে ফার্মিং কমিউনিটি, অনেক বড় মানে ফার্ম আছে, তো সব ফার্মারদের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে, যারা ছোট ছোট রেস্টুরেন্ট খুলেছে, মাম এন্ড ড্যাড স্টোর খুলেছে, আমি দিনরাত আমি তাদের সাথে গিয়ে সময় কাটিয়েছি। তো একটা সুবিধা হয়েছে যে তাদের ফাইন্যান্সিয়াল উন্নতি হয়েছে, আরেকটা হয়েছে যে তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা হয়েছে, যে এখন বলতে পারেন যে ক্যালিফোর্নিয়ার অনেকগুলো জায়গায় গিয়ে আমি বিনা পয়সায় খেতে পারি আর কি, কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো একটা খামারে গেলে আমাকে কোনো সময় সবজি কেনার জন্য কোনো পয়সা দিতে হয় না আর কি, মানে সবাই এমনি জোর করে গাড়িতে উঠিয়ে দেয় সমস্ত কিছু। সো মানুষের সাথে যে এই লিঙ্ক, এই কমিউনিকেশন, এই লিঙ্কটা করাতে আমার মনে হয় যে সবচেয়ে বেশি রেজাল্ট আমরা আনতে পেরেছি। সো এখন পর্যন্ত আমি যেই রেজাল্টটা এনেছি সেই রেজাল্টটা কেউ ম্যাচ করতে পারেনি, যার জন্য আমাকে এখন তারা লিড কনসালটেন্ট হিসেবেই রেখেছে। এবং আমি নট অনলি আমি ট্রেনিং দেই হলো এন্টারপ্রেনারদের, আমি অলসো কনসালটেন্টদেরকেও ট্রেনিং দেই কিভাবে এই সাকসেস গুলো নিয়ে আসা হয়েছে, নট অনলি ইন ক্যালিফোর্নিয়া, আদার স্টেটস, সেখানে আমাকে যাওয়া হয় আর কি। হ্যাঁ মনির ভাই, আপনাকে ধন্যবাদ। মানে আপনি সবার সাথে মিশতে পেরেছেন, সেজন্য আপনার এত বেশি সাকসেস পেয়েছেন। এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যেতে চাই। এখন আপনি যেহেতু স্টুডেন্টদেরও ট্রেনিং দিয়ে থাকেন, আমি প্রশ্ন করব যে আমাদের সবারই একটা হচ্ছে যে জীবনে কি কি স্কিল প্রয়োজন, একজন জীবনে সফল হওয়ার জন্য একজন স্টুডেন্টের কি কি স্কিল প্রয়োজন। আবার অনেকেই বলেন যে ভার্সিটি লেভেলে একাডেমিক পড়াশোনা বেশি জরুরি নাকি স্কিল বেশি জরুরি। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই এসব নিয়ে। আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। আচ্ছা, আমি একটা সহজ উদাহরণ দেই আর কি, হ্যাঁ, তাহলে বোধহয় আমার মনে হয় আমার স্টুডেন্টরা বুঝতে পারবেন। কারণ আমি বাংলাদেশে মানে আমেরিকাতে স্টুডেন্টদের সাথে কাজ করি, তো বাংলাদেশে ম্যাসিভ ভাবে স্টুডেন্টদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি প্রায় 2 বছর আগে আমি প্রায় 20টা ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি। আমি আরো এই সামনের বছর ইনশাল্লাহ, এই করোনার জন্য আমরা একটু আটকে আছি, কিন্তু আমার একটা বিরাট প্ল্যান ছিল যে আমি মিনিমাম 70টা ইউনিভার্সিটি যাব বাংলাদেশে আমাদের স্টুডেন্টদেরকে, এবং তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। আসলে আমাদের স্বপ্ন জিনিসটা নাই। তবে স্কিলের ক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা কম্পিউটার জানেন, কম্পিউটারে দুটো জিনিস আছে, এটা অনেকে জানে। একটা হচ্ছে হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার, আর একটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। আমি খুব বেশি কম্পিউটার জানি না, বা আমি এই দুটো জিনিস জানি না। হার্ডওয়্যার ইনক্লুড এভরিথিং, এর ভিতরে কি থাকবে, ডিসকেট থাকবে, এটা থাকবে, ওইটা থাকবে। হার্ডওয়্যার ছাড়া কম্পিউটারই চলবে না, তাই না? কিন্তু ওই হার্ডওয়্যারটাকে রান করতে হবে কিভাবে, ইনস্ট্রাকশন যেগুলো, সেটা হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ, একটা যেমন একটা সফটওয়্যার ছাড়া একটা কম্পিউটার ইজ জাস্ট এ মেশিন, আর একটা হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার ইজ নাথিং, ইট জাস্ট ইনস্ট্রাকশন। সো এই দুটোর সমন্বয় কিন্তু খুব দরকার। তো ঠিক সেরকম আমরা যারা পড়াশোনা করছি, আমাদের জন্য হার্ড স্কিল এবং সফট স্কিল, আমরা সবাই অনেক অনেক শুনি এটা নিয়ে কথা, যে আমাদের এই হার্ড স্কিল থাকতে হবে না সফট স্কিল। সোজা কথা, একটা গাছ থাকতে হলে গাছের একটা কাণ্ড থাকতে হবে, তারপরে আপনার তার ডালপালা এবং ফুল থাকবে। কাণ্ডটা হচ্ছে আপনার সাবজেক্ট ম্যাটারের আপনার জ্ঞান। সো আমাদের ইউনিভার্সিটিতে বা কলেজে যারা পড়াশোনা করছেন, আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি হতে চান, আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে চান, আপনি কোথায় কাজ করতে চান বা কি করতে চান, আপনার জীবনের লক্ষ্য কি, তাই না? সেটা বেস করে তারপরে সেটার জন্য কোন স্কিলটা দরকার, বেসিক হার্ড স্কিল, সেটা আপনাকে জানতে হবে। যে আপনি একজন মিউজিশিয়ান হতে চান, আপনাকে মিউজিক জানতে হবে। আপনি একজন ডাক্তার হতে চান, আপনাকে মেডিকেল সায়েন্স জানতে হবে, তাই না? সো ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ারিং জানতে হবে। আপনি আগে সেই সাবজেক্ট ম্যাটারে আপনাকে কিন্তু ভালো করতে হবে। সো আমাদের অনেকেই দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে তারা মানে বিরাট ক্যারিয়ার নিয়ে চিন্তা, যে আমি কবে চাকরি পাবো, কি করব, এই করতে করতে তারা কিন্তু তাদের একাডেমিক এসে তারা ভালো করে না। সো একাডেমিক রেজাল্ট ভালো না করলে তাহলে তো আপনি ইভেন্চুয়ালি কোনোটাতেই ভালো করবেন না। কাজে আপনাকে সাবজেক্ট ম্যাটার স্কিল, না, যেটা আমরা সেই ছোটবেলায় পড়েছি, ছাত্র নং অধ্যয়ন তপ, না কি জানি বলতো না, যে
একেবারে ছাত্রছাত্রীদের মূল ধর্ম। সো আমাদের ওই লক্ষ্যটা আগে সেট আপ করে নিয়ে মানে তারপরে আমাদের এই কাজে ঝাঁপায় পড়তে হবে। আচ্ছা, দেন ইউ ডেভেলপ ইউর সফট স্কিল স্লোলি। হ্যাঁ, সফট স্কিল হতে হবে, হার্ড স্কিল থেকে ডেভেলপ করার পরে সফট স্কিল আর কিছুই না, মানে হার্ড স্কিল হচ্ছে কি করবেন আর সফট স্কিল হচ্ছে কিভাবে করবেন, তাই না? আমি আপনাকে হ্যালো বলতে পারি 5 রকম ভাবে, আপনি দেখবেন 5 রকম রিয়াকশন হবে, তাই না? রেগে হ্যালো বললাম, আবার খুব আদর করে হ্যালো বললাম। হ্যাঁ, হ্যালো বলাটা হার্ড স্কিল, কিন্তু কিভাবে হ্যালো বলবেন এটা হচ্ছে সফট স্কিল। কাজেই আমাদেরকে সেই স্কিলগুলো ডেভেলপ করতে হবে। তবে আমরা ছাত্র যখন পড়াশোনা করছি তখন পড়াশোনার সাথে সাথে আমরা যদি আমাদের কমিউনিকেশন স্কিলটা, মানুষের সাথে যোগাযোগ রাখা, নেটওয়ার্কিং যেটাকে বলা হয়, যত বেশি মানুষের সাথে জানবেন, যত বেশি মানে ছোটখাটো সোশ্যাল অ্যাক্টিভিটিস এইসব জায়গায় আপনি নিজের ফেসটাকে পরিচিত করবেন। তার কারণ হচ্ছে আমরা লক্ষ লক্ষ মানুষ, আমরা অল্প কিছু কাজের জন্য যাচ্ছি। তো এখানে একটা খুব সুন্দর কথা আছে যে বর্তমান বিশ্বে বলা হয় ডিস্টিংক্ট অর এক্সটিংক্ট। তার মানে আপনি অন্যদের চেয়ে একটু আলাদা হন, না হলে কিন্তু ধুলায় মিশে যাবেন, তাই না? আপনি দেখেন চাকরি ক্ষেত্রে যদি মাত্র মানে ইন্টারভিউর জন্য আপনাকে ডাকছে, এখানে ধরেন 100 জন লোক ইন্টারভিউ দিতে আসলো, কিন্তু তাদের পজিশন মাত্র নিবে একটা। হ্যাঁ, তাহলে কিন্তু এই 100 জন যে ইন্টারভিউ দিতে আসছে 100 জনের কিন্তু বেসিক্যালি সেম কোয়ালিফিকেশন আছে, তাই না? তো যখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন তখন আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি কনভিন্স করতে না পারবেন যে ইউ আর বেটার দেন দ্যাট 100%, ততক্ষণ আপনি চাকরি পাবেন না। হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম দেম, তাদের থেকে আপনি কিভাবে ডিফারেন্ট, এই 100 জনের চেয়ে আপনি কিভাবে ডিফারেন্ট, কিভাবে আপনি তাদেরকে বেশি ভালো আপনার কাছ থেকে সুবিধা পেতে পারে, কিভাবে আপনাকে তারা রিলাই করতে পারে, এই জিনিসগুলো যদি বুঝাতে পারেন তখনই আপনার কাজ হবে। তার মানে আপনাকে সবসময় অন্যদের থেকে একটু আলাদা করতে হবে। সো এই আলাদা আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। এই যে বলছেন যে অন্যদের থেকে ডিফারেন্ট হতে হবে, বা এই যে কিভাবে আমরা বুঝবো যে অন্যদের থেকে ডিফারেন্ট হওয়ার জন্য আমরা কিভাবে নিজেকে তৈরি করব? হ্যাঁ, এই জায়গাটাতে বলা হয় যে ইন্ডিভিজুয়ালিটি। এই যে এখানেও খুব সুন্দরভাবে বলা হয় যে ফ্যাশন এবং স্টাইল, তাই না? ফ্যাশনটা গিয়ে সবাই এখন হয়তো পাঞ্জাবি পড়ছে, কিন্তু আপনি দেখা গেল পাঞ্জাবির সাথে একটা রুমাল পড়তেছেন, ইট ইজ ইউর স্টাইল, তাই না? আপনি বলছেন ঠিক সেরকম যে সবাই ফ্যাশন করছে, এখন আমাদেরকে ওই সনাতন জায়গা থেকে একটু সরে আসতে হবে আর কি। হ্যাঁ, তাই বলে বক্স। হ্যাঁ, এবং এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালিটি। আর আমরা যখন অনেক ইন্টারভিউ নিয়েছি বা আমরা যখন কোম্পানিকে ট্রেন করি কিভাবে ইন্টারভিউ নেওয়া, আই হ্যাভ ডান সেভারাল হান্ড্রেডস অফ ইন্টারভিউজ। হ্যাঁ, এবং কোম্পানিকে যখন ট্রেনিং দিই তখন আমরা বসে থাকি, আমরা ছাত্রছাত্রীদের কাছে দেখি যারা আসে ইন্টারভিউ, আমরা দেখি যে সবাই এই একই ধরনের জিনিস বলে আসতেছে এবং কতগুলো বিরাট বিরাট ভুল তারা করে আসে। তারা যেখানে চাকরির জন্য আসছে সেই কোম্পানি সম্পর্কে কোনো কিছু না জেনে আসে তারা। হ্যাঁ, কোম্পানি তার পজিশন সম্পর্কে তারা না জেনে আসে যে এই পজিশনের রিকোয়ারমেন্টস কি, হ্যাঁ, এই কোম্পানিটার কি ধরনের কোম্পানি। তো আমি অনেক জায়গায় বাংলাদেশে অনেক সময় ইন্টারভিউ নিতে আসার সময় বললাম, আচ্ছা তোমার কি তোমার মানে হোয়াট ইজ ইউর অবজেক্টিভ, কি করতে চাও? হ্যাঁ, অনেকে বলে যে আমি এখানে কোম্পানিতে চাকরি করে হ্যাঁ আমি এক্সপিরিয়েন্স নিতে চাই, নিয়ে আমি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতে চাই। তাহলে তোমাকে আমি চাকরি দিব কেন? তুমি আমার এখানে এসে তুমি ট্রেনিং গ্রাউন্ড বানায় অন্যখানে চলে যাওয়া। তারপরে আবার অনেকে বলে যে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাই। আরে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশে বাংলাদেশে যারা বাদাম বিক্রি করে তারাও কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি, কারণ আমাদের বেশিরভাগ বাদাম ইন্ডিয়া থেকে আসে। ওকে, তারা টেলিফোন ব্যবহার করে, দে হ্যাভ ইন্টারনেট, দে হ্যাভ। সো এখন মাল্টি ন্যাশনাল কোম্পানি বললে কিন্তু আমরা যেটা মনের মধ্যে আছে যে বিরাট বড় একটা কোম্পানি, আসলে কিন্তু না, অনেক ছোট কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, আজকাল বেশিরভাগ বিজনেসই এই যে ধরেন বাসা থেকে যারা কাপড় চোপড় বিক্রি করছে বা অনেক কিছু করছে, ধরেন ফেসবুকের মধ্যে অনেক রকম বিজনেস, তারাও কিন্তু মাল্টি ন্যাশনালই করছে। দেখা যায় যে শুধু দেশে না অন্য জায়গায় তাদের অর্ডার আসতেছে। সো আপনাকে কোম্পানি সম্পর্কে জানতে হবে, আপনাকে জানতে হবে যে এই কোম্পানিটা কোন ধরনের করে, বিজনেস নিয়ে ডিল করে এবং কোথায় আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। তো যে যত বেশি এটা করতে পারবেন তত বেশি কিন্তু অন্যদের থেকে আপনি ডিফারেন্ট হতে পারবেন আর কি। হ্যাঁ, সো সেটা হচ্ছে প্রিপারেশনের সময় আমাদের সবাইকে একটা মানে নিজেদের যে একটা ইন্ডিভিজুয়াল যেটা মানে সবারই মানে স্কিল, ধরেন আমি হয়তো ধরেন লিডারশিপ স্কিলে ভালো, এখন অন্যজন হইতেছে ধরেন নেটওয়ার্কিং স্কিলে ভালো, এখন সবারই হইতেছে মানে যে যেটাতে ভালো সেইটাতেই পারফেক্ট হইতে হবে এবং তোমার এইটাকেই তোমার মূল ধরে তোমাকে মানে যাতে এটা। স্টুডেন্ট ভাইদেরকে একটা খুব সোজা মানে যেটা আমার জন্য খুব কাজে লেগেছে আর কি, মানে ইন্টারভিউর একটা খুব
খুব সোজা একটা টেকনিক আমি শিখাই দিই। দেখেন যেটা মানে একটু শুনতে একটু ক্রেজি লাগলেও এটা খুব মজার। সেটা হচ্ছে যে আমি যেটা করতাম যে ধরেন একটা ম্যানেজার পজিশন বা একটা পজিশনের জন্য তারা ইন্টারভিউ আমি দিতে যাব। হ্যাঁ? আমি আগে তো অবশ্যই আমি জেনে নেই কোম্পানি সম্পর্কে। যে কোম্পানিটা কি কাজ করে, তাদের কোথায়, কোথায় অপারেশন আছে। নেক্সট পজিশনটা কি? পজিশনের জব ডেসক্রিপশনটা কি? জব ডেসক্রিপশনের সাথে কোন ধরনের মানুষ দরকার? তারপরে আমি মনের চোখে একটা সুপারম্যান বানাই। ওকে? সুপারম্যানটা কি? ওই ম্যানেজার পজিশন, মনে করেন এটা একটা অপারেশন ম্যানেজার পজিশন। অপারেশন ম্যানেজার পজিশনে একটা সুপারম্যান আমি মনের চোখে বানাই। হ্যাঁ? চোখের মধ্যে একটা পিকচারের মতন দেখি যে সুপারম্যান। তারপরে দেখি যে সুপারম্যান মানে কি? তার মধ্যে সবকিছু কিন্তু বেশি, বেশি আছে। মানে যেকোনো জিনিস সে ভালো করতে পারে। তাহলে ওই ম্যানেজারের সবচেয়ে ভালো কাজগুলো কি? আমি ওটা সুপারম্যানের গায়ের মধ্যে লাগাই। যে তার লিডারশিপ স্কিল কেমন থাকতে হবে? সে লিডারশিপ এটা করে। হ্যাঁ? সে সুপারম্যান হলে তো ওই সুপারম্যানটাকে যদি আমি সাজায় আমি ইন্টারভিউতে যাই, তখন আমাকে যখন ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি এই সিচুয়েশনে কি করবা? আমি সঙ্গে, সঙ্গে আমার মনের চোখে দেখব যে ওই সুপারম্যান কি করবে। ওই উত্তরটা আমি দিয়ে দিলেই দেখবেন কিন্তু ইউ অলওয়েজ হ্যাভ এ স্ট্যান্ডার্ড, মনে রাখাটা আপনার জন্য সুবিধা হবে। যে কোনো কিছুতে আপনি একটা সেলসম্যানের ট্রেনিং এ যেতে হলে একটা সুপারম্যান সেলস পারসন বানান আপনি। হ্যাঁ? দেখবেন যে হলো আপনার এই জিনিসগুলো সুবিধা হবে। সো তখনই আপনার কিন্তু ডিফারেন্সটা চলে আসবে। ইট উইল বি ইজিয়ার ফর ইউ। আমি হার্ড স্কিলের ক্ষেত্রে আমরা যেমন জানি একজন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট যেমন অ্যাকাউন্টিং এ ভালো হতে হবে বা একজন ডাক্তারকে যেমন ডাক্তারি মেডিকেলে ভালো হতে হবে, কিন্তু একজন আমরা যখনই বলি সফট স্কিলের ক্ষেত্রে তখনই মানে আমরা সবাই যারা স্টুডেন্ট আছে তারা অনেক কনফিউজ হয়ে পড়ি যে আমার কি কি সফট স্কিল প্রয়োজন বা কি কি সফট স্কিল জবের ক্ষেত্রে দেখা হবে, বা একটু যদি বলতেন মানে কোন কোন সফট স্কিল একটু মানে জীবনে প্রয়োজন বা হেল্প। ভেরি গুড। আসলে দিস ইজ কনফিউজিং কারণ সফট স্কিল মানে হচ্ছে কি আমাদের বিহেভিয়ারাল স্কিল। আমাদের যত রকমের বিহেভিয়ার আছে, মনে করেন আমার অ্যাডাপ্টেবিলিটি, আমার কমিউনিকেশন, আমার মোটিভেশন, আমার এথিক্স, তাই না? আমার ডিসিশন মেকিং, এগুলো সব কিন্তু আমাদের হলো সফট স্কিল। তো এখন কতগুলো শিখবেন আপনি? তাই না? এগুলো তো লাইফ লং গ্রো করতে, ইটস ইউর লাইফস্টাইল। এখানে গ্রো করতে হবে। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আগে আপনাকে দেখতে হবে কোন হার্ড স্কিলের এগেনস্টে আপনি সফট স্কিল শিখবেন। যেমন একজন অ্যাকাউন্টেন্ট, আপনি যদি এখন অ্যাকাউন্টিং এ আপনার দুটো লক্ষ্য আছে, কিন্তু একটা হচ্ছে আপনি একটা ক্যারিয়ারে ভালো করতে চান আর একটা জীবনে ভালো করতে চান। জীবনে ভালো করতে হলে অন্যান্য সব স্কিলগুলো আপনার দরকার আছে, কিন্তু ক্যারিয়ারে ভালো করতে হলে আপনাকে জানতে হবে যে আচ্ছা একটা অ্যাকাউন্টেন্ট হব আমি, তাহলে এই অ্যাকাউন্টেন্টে আমার কোন কোন জব আছে, তাহলে আমাকে হিসাব নিসাব করতে হবে, আমাকে মানে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। কাজেই এই অ্যাকাউন্টিং এর সাথে সাথে কোন কোন গুণাবলী থাকলে আপনি একজন ভালো অ্যাকাউন্টেন্ট হতে পারবেন, যে মানুষকে সুন্দর করে বোঝানোর ক্যাপাসিটি, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো অন্য টিম ওয়ার্ক ক্যাপাসিটি। কাজেই ওইটার সাথে রিলেট করে আপনি হয়তো ৩-৪টা-৫টা সফট স্কিলকে আপনি বের করতে পারেন। সেটাকে আপনাকে মাস্টারি করতে হবে আগে। বুঝতে পারছেন? কাজেই আপনি আগে সফট স্কিলকে ঠিক করে তারপরে আপনি হার্ড স্কিল ঠিক করতে যান না। আপনি আগে দেখেন হার্ড স্কিল। একজন ইঞ্জিনিয়ার হতে হলে কি, একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হতে হলে তার কি কি সফট স্কিল থাকা দরকার? তার ১ নম্বর কথা তার মানুষের সাথে কথা বলার স্কিল থাকতে হবে। তাই না? ২ নম্বর কথা তার ভালো ব্যবহারের স্কিল থাকতে হবে। ৩ নম্বর তার এথিক্স থাকতে হবে। সো যখনই আপনি একটা করলেন সাবজেক্ট বা একটা পজিশন নিলেন, সেই পজিশনের সাথে সাথে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন কোন সফট স্কিল এই পজিশনটাকে কমপ্লিমেন্ট করবে, সেটাকে আপনি ডেভেলপ করেন। তারপরে আপনি অন্য স্কিল গুলাকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন, সো দ্যাট ইউ উইল বি ওকে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমি করতে চাই, যেমন বাংলাদেশে আমরা যখন কলেজ লেভেল থেকে ভার্সিটি লেভেলে যাই অনেক অনেক সময় আমরা কনফিউজ হয়ে পড়ি যে কোন কোন সাবজেক্ট সিলেক্ট করা উচিত, বা অনেককে জিজ্ঞেস করলে বলেন যে নিজের প্যাশন অনুযায়ী ফিল্ডে যাও। এখন আমরা অনেকেই এটা ডিসাইড করতে পারি না যে আমাদের প্যাশন কি, বা এই প্যাশন সম্পর্কে আপনি একটু আপনার পরামর্শ কি, বা কিভাবে আমরা বুঝবো যে নিজের প্যাশন কোনটি। ভেরি গুড। নিজের প্যাশন তো আসলে নিজেই বোঝা যায়। হ্যাঁ? আস্তে, আস্তে। মানে আমি কি করতে ভালোবাসি? আমাদের আসলে অ্যাম এখন কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছে। আমাদের ছেলেমেয়েরা অনেকখানি কনশাস। তারা অনেকটা ফ্রিডম আছে। আমরা যখন আমাদের সময় তখন আমরা ইচ্ছা করলেই কোনো কিছু পড়তে পারতাম না বা হতে পারতাম না। অনেক সময় দেখা গেল যে আমাদের ফ্যামিলি আমাদের উপরে অনেক প্রেশার চাপিয়ে দিয়েছে। যে আমি ডাক্তার হতে পারি নাই, তুমি ডাক্তার হবা। আমি ইঞ্জিনিয়ার হতে পারি না। মানে আমাদের নিজেদের যেটা আমরা হতে পারিনি সেটা আমরা আমাদের ছেলেমেয়েদের উপরে চাপিয়ে দিয়েছি অনেক সময়। এবং তারপরেও দেখা গেল যে একজন একটা কিছু হতে চাইলো সেখানে চান্স পাচ্ছে না। তাই না? অনেক ইউনিভার্সিটি খুব কম ছিল। কিন্তু এখন মোটামুটি আমরা আমাদের রিলেটেড সাবজেক্ট গুলো পেতে পারি। তো প্যাশন বের করার জন্য কিন্তু আগে আপনাকে উল্টা দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ? আমরা অনেক সময় বলি যে এ মানে আমি যদি অনেককে জিজ্ঞেস করি যে আপনি আসলে কি হলে সুখী হবেন মনে করেন? তো বলে যে আমি অনেক টাকা পেলে সুখী হব।
বেশিরভাগ লোকই এটা বলবে, কিংবা একটা বিরাট বড় একটা জব হলে আমি খুশি হব, কিন্তু কাজে গিয়ে দেখলো যে আসলে ওই জবটা তার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, আর টাকা দিলে আমি খুশি হব। এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুল হয়। তার কারণ হচ্ছে মানুষজন মাধ্যমটাকেই তার লক্ষ্য মনে করে। টাকা হচ্ছে একটা মাধ্যম। টাকার মাধ্যমে কিন্তু আপনি জিনিসপাতি কিনতেছেন, তাই না? আপনি কিন্তু টাকা খাচ্ছেন না। টাকা দিয়ে আপনি বিরিয়ানি খাচ্ছেন। সো বিরিয়ানিটা আপনার পছন্দ, হ্যাঁ? এটা আপনাকে জানতে হবে। আপনি যদি বলেন আমার টাকা পছন্দ, তাহলে কিন্তু আপনি আপনার লাইফের সেই জিনিসগুলো মিস করে যাবেন। ঠিক সেরকম প্যাশনকে বের করতে হলে আপনাকে আগে জিজ্ঞেস করতে হবে, হয়তো টাকা নিয়েই ধরেন। যদি বলেন যে কিসে আমি খুশি হব বা সুখী হব? আমার অনেক টাকা হলে আমি খুশি হব। তারপর জিজ্ঞেস আচ্ছা ঠিক আছে, অনেক টাকা হলে আমি কি করব? হ্যাঁ? অনেক টাকা হলে আমি বাড়ি কিনবো, গাড়ি কিনবো, আমি ঘুরে বেড়াবো। কেন ঘুরে বেড়াবেন? কারণ আমি ঘুরে বেড়াতে পছন্দ করি, আমি সারা পৃথিবী দেখবো, আমি এটা। তাহলে তোমার প্যাশন হচ্ছে সারা পৃথিবী দেখা। তোমার প্যাশন টাকা না, টাকা হচ্ছে একটা মাধ্যম। সো অনেকগুলা প্রশ্ন করে আগে জানতে হবে যে আমি আসলে কোন টাইপের লাইফস্টাইল পছন্দ করি, আমি মানুষ কিভাবে সেটার থেকে দেখতে হবে যে কোন কাজগুলো আমাদেরকে আসে। যেমন ইউএসএ তে আপনি জানেন যে আমাদের এখানকার ইউনিভার্সিটি গুলোতে প্রথম 2 বছর কিন্তু জেনারেল এডুকেশন পড়ানো হয়। হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটু ডিফারেন্ট, কারণ আমাদেরকে প্রথম ছাত্রছাত্রীদেরকে অনেক আগে বলা হয় যে তুমি কি ডিসাইড করবে। এটা একটা ভুল হয়। তার কারণ আবার আমাদের হ্যাঁ, ইউএসএ কাছে মানে এনি টাইম ফিল্ড চেঞ্জ করা যায়, যেমন হ্যাঁ, আমি এনি টাইম ফিল্ড চেঞ্জ করা যায়, এবং প্রথম 2 বছর আমাদেরকে জেনারেল এডুকেশন মানে তুমি ইউ ক্যান ট্রাই ডিফারেন্ট সাবজেক্টস। হ্যাঁ, যে যেরকম পারে এরকম সাবজেক্ট তারা জেনারেল এডুকেশনের আন্ডারে তারা সিলেক্ট করে, সো দ্যাট দেখা যায় যে 1 বছর পরে তার মানে একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট খুব মনে ধরে, আরে আমি এটাতে তো খুব ভালো, আমি এই জিনিসটা পছন্দ করি। তখন কিন্তু তারা সুবিধা হয় তাদের মেজরটাকে সিলেক্ট করার জন্য। হ্যাঁ, আবার এখানে সো যেমন অনেক অনেক সাবজেক্টে মাইনরও করা যায়, আবার ডাবল মেজরও করা যায়। যেমন দেখা যাচ্ছে আমার এক হ্যাঁ, ডাবল মেজর মাইনর করা যায়। আমাদের দেশেও করা সম্ভব। কিন্তু আমাদের দেশে যেহেতু একটা ফাইন্যান্সিয়াল প্রেশার থাকে ছেলেমেয়েদের, যে আমাদের একটা চাকরি করতে হবে, গ্র্যাজুয়েট করতে হবে, যার জন্য আমরা এই সৃজনশীলতাটাকে পার করি। কিন্তু এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের সবচেয়ে বড় জিনিস কিন্তু চাকরি কোনটা করব সেটা না। আমার জীবনটা কেমন চাই সেটার সাথে মিলায় চাকরিটাকে খুঁজে বের করাটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট। কাজেই আমার মনে হয় সেই প্যাশনটা খুঁজে বের করা দরকার, যে আমরা কি করতে চাই। এবং আমার মনে হয় মানে ওই প্যাশন অনুযায়ী কিছু পড়াশোনা করেন, এবং যদি দেখেন যে আপনি কোনো রং রাস্তায় যাচ্ছেন, তার মানে এই না যে আপনার জীবন শেষ হয়ে গেছে। ইউ ক্যান স্টপ ইট এন্ড ইউ ক্যান অলসো মানে চেঞ্জ ইউর কোর্স। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে একটু ধৈর্য নেন এবং এটা সিলেক্ট করেন যে আপনার কোন জিনিস ভালো, জীবনে আপনি কি চান সেটা। একজন দর্শক প্রশ্ন করছেন যে মানে আমরা যখন উচ্চশিক্ষার জন্য বাইরে যাই, বিদেশে যাই, তখন আমরা দেখা যায় অনেক সময় আমাদের মানে অপছন্দের বিষয় অনেক সিলেক্ট করি। বিদেশে আসার জন্য দেখা যায় যে অপছন্দের বিষয় সিলেক্ট করে বা অপছন্দের বিষয়ে ভর্তি হয়ে আমাদের আসতে হয়। এক্ষেত্রে পরবর্তী জীবনের প্রভাব কিরকম হতে পারে? হ্যাঁ, এটা তো এটা আমরা দেখেছি যে আহ, খুব বড় রকমেরই ইম্প্যাক্ট পড়ে আর কি। মানে ইউ গট স্টাক ইন এ জব, যেটা থেকে আপনি দেখেন যে আপনার ভালো না, এটা আপনার জন্য ফেয়ার না, এবং যাদের জন্য জব করছেন সেটার জন্য ফেয়ার না কিন্তু। কারণ হচ্ছে যে আপনি মানে 100% প্রোডাক্টিভিটি আপনি দিতে পারছেন না। হ্যাঁ, এটা শুধু বিদেশে কেন, আমাদের দেশে অনেকে দেখবেন যে অনেক প্রফেশনে যারা ছিলেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা কিন্তু দেখা গেল অভিনেতা অভিনেত্রী হয়ে গেছেন তাদের শেষ জীবনে, কারণ সেটাই ছিল তাদের প্যাশন। হ্যাঁ, তারা সেটা প্র্যাকটিস করে না। তো আমাদের এখানেও তবে একটা কথা আছে কি, যে ধরেন ওই যে বললেন যে অনেকে হয়তো বিদেশে আসতেছে, সেই সাবজেক্টটা তার পছন্দ না, হ্যাঁ, কিন্তু তারপরেও আসতে পারবে এটা করলে, সেজন্য তারা আসতে পারতেছে, হুইচ ইজ গুড। কারণ যে আমার যদি লক্ষ্য ঠিক থাকে, তাহলে আমি হয়তো মনে করলাম যে আমি এইটা দিয়ে আগে আগাই, তারপরে আমার আমার লক্ষ্যতে যাব। কিন্তু তারা যদি ওই এটা দিয়ে আগায় এটাতে আটকে থাকে, তাহলে সমস্যা হয়ে যাবে আর কি। যে আপনি একটা সাবজেক্ট নিয়ে আসলেন, কিন্তু এখানে আসলে আপনি সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আস্তে 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 আপনি আপনার সেই লক্ষ্য থেকে যাবেন। মানে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ পারপাস ইন লাইফ, ইউ হ্যাভ টু হ্যাভ এই ডেস্টিনেশন এন্ড এ পারপাস। সেটার জন্য আপনাকে যদি 2-3 বার দিক পরিবর্তন করতে হয়, কোনো চিন্তা করেন না, কিন্তু মূল লক্ষ্যটা যেন আপনার ঠিক থাকে। কাজেই আপনাকে যদি কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি একটা ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে এসছেন বা কোনো কিছু নিয়ে আসছেন, চেষ্টা করেন আপনি সেই অবস্থাটাকে আস্তে আস্তে চেঞ্জ করে আপনার সেই লক্ষ্যে যাওয়ার। হয়তো কারোর খুব কম সময় লাগবে, কারোর অনেক বেশি সময় লাগবে। এই আরেকজন প্রশ্ন করছে যে মানে চাকরির ক্ষেত্রে মানে আপনার একটা কনফিউশন হচ্ছে যে সিজিপিএ এবং একাডেমিক স্কিল বা আপনার রেজাল্ট, এই জিনিসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, এম, এটা আসলে কিছুটা সমস্যা আছে। মানে আমাদের দেশেও, মানে আমেরিকাতে অত বেশি নাই, বাট বাংলাদেশে এটা নিয়ে অনেকে আছে। তো এটার আসলে অ্যাওয়ারনেসেরও ব্যবস্থা আছে, যে আমি অনেকগুলো কোম্পানিতে দেখেছি তারা
মানে স্পেশালি আমি জানি যে আমি দুটো কোম্পানির সাথে যখন খুব রিনাউন্ড কোম্পানি তাদের সাথে কাজ করেছি, তারা তাদের এই এইচআর ডিপার্টমেন্টে কিভাবে হায়ার করে, তো তারা দেখি লিখেই দিয়েছে যে আমরা শুধু নর্থ সাউথ আর এই ইউনিভার্সিটি গ্রাজুয়েট চাই। হ্যাঁ, এবং বেতন দিয়ে রাখছে হয়তো ধরেন 40,000 টাকা, 25-40,000 টাকা। তো আমি ওদেরকে সুন্দর প্রমাণ দিয়ে দেখাই দিলাম যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তুমি ওই জিনিসটা একটু রিল্যাক্স করো, রিল্যাক্স করে তুমি দেখাও যে এর চেয়েও অন্যান্য ইউনিভার্সিটিগুলোর, যে কোনো ইউনিভার্সিটির এরকম জিপে কেউ আসুক, আমরা তাদেরকে ইন্টারভিউ নেব। হ্যাঁ, তো দেখা গেল যে নর্থ সাউথ বা এরকম কয়েকটা রিনাউন্ড ইউনিভার্সিটি সব নাম করা আছে, তাদের দু একজনকে তাদের খুব পছন্দ হয়ে গেল, কিন্তু তারা ওদেরকে পছন্দ করলো না। তারা বললো আমি 40,000 টাকার জবের জন্য তো আপনাদের কাছে আসবো না আর কি। হ্যাঁ, সো একটা বিরাট বাড়ি খেলো। তারপরে দেখা গেল যে রেগুলার ইউনিভার্সিটি থেকে যাদের নিয়েছে, দে ফাইন্ড আউট সাম গ্রেট ইন্ডিভিজুয়াল, তার মধ্যে অর্ধেক দেখা গেছে অন্য জায়গা থেকে তারা জবের অলরেডি অফার পাইছে এদের থেকে বেশি। তখন আমি এমপ্লয়ীদের বললাম যে দেখেন, আপনাদের জানার ভুল আছে, আপনারা আসলে একাডেমিক ভিত্তিক, গ্রেড ভিত্তিক না হয়ে পিপল ভিত্তিক হন। হ্যাঁ, যে আপনি একটা রিল্যাক্স করে, আপনি যতই রিল্যাক্স করবে তত বেশি, মানে ইন্টারভিউর লক্ষ্যটা কি, যে আপনি যত বেশি মানুষকে বাছাই করতে পারবেন। কিন্তু আমি যদি বলে দেই যে না, শুধু জিপিএ 4 এর নিচে কাউকে নিব না, জিপিএ 3 কিন্তু পাওয়া অনেক ছেলে কিন্তু অনেক ভালো থাকতে পারে, অনেকগুলো কারণে তারা জিপিএ 3 পাইতে পারে আর কি। আমি তো আমার সারা জীবনে কোনদিন সেকেন্ড ডিভিশনের উপরে পাই নাই। হ্যাঁ, সো আমি যদি ওই ক্রাইটেরিয়া নিয়ে আমার নিজেকে সারা জীবন চুপ করে রাখতাম, তাহলে তো আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না, তাই না? যে যেখানে আমি সেকেন্ড ডিভিশনের নিচে পেয়েছি, আমি কোনোখানে চাকরি পাইনি, এখন আমি পৃথিবীর অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি টিচিং করছি, কারণ আমার লার্নিং হয়েছে। আমার সেই গ্রেড ইজ নট অলওয়েজ দ্য ইন্ডিকেশন অফ ইউর লার্নিং, তাই না? অনেক মানুষজন আমাদের যে এডুকেশনাল স্টাইল আছে, যেভাবে পড়ানো, সেটাকে হয়তো পছন্দ করে না, যার জন্য তার গ্রেড ভালো হচ্ছে না, তাই না? আমরা ছোটবেলায় আমাদেরকে বেশিরভাগই মুখস্থ বিদ্যা শেখানো হয়েছিল, এইটা মুখস্থ করো, পরে কাজে লাগবে। আমরা জানি না এটা কেন কাজে লাগবে, তাই না? সো জীবন ভিত্তিক সেই টিচার। কাজে আমি আমার ছাত্রছাত্রী ভাইদের বলতেছি যে হ্যাঁ, গ্রেড পয়েন্ট এটা আমাদের দেশে একটা ইস্যু আছে, বাট আপনাকেই একটু মানে এটাকে কি বলতে হবে, তাদেরকে দেখাতে হবে, তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এই গ্রেড নিয়ে কথা বলছেন, কম্পেয়ার মি উইথ এ গ্রেড জিপিএ 5। আপনারা হয়তো দেখেছেন যে বাংলাদেশে বেশ কিছুদিন আগে জিপিএ 5 পাওয়া অনেকের সাক্ষাৎকার নিতে যায়, তারা কোনো জিনিসই জানে না। হ্যাঁ, সো এই যে কমিউনিকেশনটা, এটা আমাদেরকে আস্তে আস্তে শেখাতে হবে, এমপ্লয়ারদের সাথে কথা বলা। সেই জন্য আমি বলেছি না যে ছাত্র অবস্থা বা যে কোনো অবস্থায় নেটওয়ার্কিংটা খুবই দরকার। আপনারা যোগাযোগ করেন, আমাদের দেশে তো কয়েকশো বা হাজারখানেক কোম্পানি আছে, ছোট বড় সব মিলায়। আপনারা এই যারা স্টুডেন্ট অবস্থা থাকতেই আপনি কিন্তু একটু যোগাযোগ করার চেষ্টা চালান, র্যান্ডম কয়েকটা কোম্পানিকে সিলেক্ট করেন, তাদের ওনারের নাম জানেন, জেনে তাদের কাছে সুন্দর একটা পার্সোনাল লেটার পাঠান। ওই রকম না যে স্যার আমি সফলতা হতে হলে আমাকে কি করতে হবে একটু জানান, ওনাদের এই সময় নাই আপনাকে জানানোর জন্য। ওনারা বলবেন যে স্যার আমি আপনার খুব নাম শুনেছি, আমি খুব ভক্ত, আপনার অ্যাচিভমেন্ট আমার কাছে খুব ভালো, আপনি যদি একদিন আমাকে একটু সময় দিতেন যে আমি একটু দেখতাম কিভাবে আপনি এটা হয়েছেন, বা আমাকে যদি একটা ছোট্ট একটা টিপ দিতেন যে আমি কি করলে ভালো হবো, আপনার কোম্পানিতেও বা কোনো সময় আসতে পারবো। এরকম করে 10-15টা কোম্পানিতে আপনি চিঠি লেখেন, তারা কিন্তু আপনার থাকবে, ফেস চেনা থাকবে বা আপনার সাথে পরিচিত থাকবে, হয়তো তারা একটা চিঠি লিখবে, কিংবা আপনি একটা লিঙ্কডইন, হ্যাঁ, বা এই জায়গাগুলোতে আপনি সবচেয়ে ভালো জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়ে কোনো সময় লিখবেন না যে আমার একটা চাকরি দরকার, ওখানে জাস্ট হ্যালো পাঠাবেন, ইট ইজ এ প্লেজার যে আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। হ্যাঁ, মানে আমি আই রিয়েলি ফলো ইউ অর সামথিং, সেরকম একবার দুইবার যদি এরকম থাকেন, তাহলে দেখবেন কিন্তু আপনার একটা বিরাট নেটওয়ার্ক হয়ে গেছে এবং লোকজন চেনা হয়ে গেছে। বাই দ্য টাইম ইউ উইল গ্রাজুয়েটেড, আপনার পরিচিত কিছু কিছু আসবে। আপনি অনেক কোম্পানি ভলেন্টিয়ার ওয়ার্ক করায়, অনেক কোম্পানি তারা স্টুডেন্টদেরকে কিন্তু অনেক মানে অন্য ছোট টেম্পোরারি ইন্টার্নশিপ দেয়, আপনাকে খুঁজে বের করতে হবে। সো দ্যাট ইজ গোয়িং টু মেক ইউ দ্য ডিফারেন্স। ওই যে বললাম না 100 জনের মধ্যে থেকে একজন কিভাবে হবেন, ওই একজন মানুষ কিন্তু আসলে একটু বেশি চেষ্টা করেছে, সেই কথাটা মনে রাখতে হবে। এবং ডু নট গেট ফুলড বাই দ্য নাম্বার। হ্যাঁ, যে 5,000 লোক অ্যাপ্লাই করছে, আমি একা পারবো কিনা। এটা আমি হয়তো আমার ট্রেনিং এ সবসময় খুব বলি যে আমাদের জন্মই কিন্তু হয়েছে, আল্লাহ তাআলা কিন্তু আমাদের পবিত্র গ্রন্থে কিন্তু লিখেছে যে আমি আমার সৃষ্টির মধ্যে আমি অনেক ইশারা লুকিয়ে রেখেছি গুণীজনদের জন্য। হ্যাঁ, তোমরা যদি সেটা বুঝতে পারো, তার মানে খোদার সৃষ্টির মধ্যে কিন্তু অনেক জানার এবং কিছুর ইশারা লুকানো আছে। ঠিক সেরকম হিউম্যান আমাদের জন্মের মধ্যে দেখেন যে আমরা যারা একটু বায়োলজি বা এটা জানি যে আমাদের যে একটা আমাদের মাতৃগর্ভের একটা ডিমকে নিষিক্ত করতে প্রায় 30 কোটির উপরে আপনার হলো স্পার্ম আসে, সেখান থেকে কিন্তু মাত্র একটা স্পার্ম সেই এগটাকে ফার্টিলাইজ করতে পারে। তার মানে
আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে পৃথিবীতে বসে আছেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে অলরেডি একটা চ্যাম্পিয়ন বানায় পৃথিবীতে পাঠাইছে। কারণ আপনি ৩০ কোটি মানুষকে দৌড়ে হারাইছেন যখন আপনার হাত পা ছিল না। এই কথা মনে রাখতে হবে যে আপনি জন্মের আগে ৩০ কোটি মানুষকে পিছনে ফেলে দিয়ে আপনি এই পৃথিবীতে আসছেন। সো ইউ আর অলরেডি এ চ্যাম্পিয়ন। এখন আপনি ৫,০০০ লোক নিয়ে ভয় পাইতে আপনার কোনো মানে আপনি বলবেন, আরে আমি যখন হাত পা ছিল না আমি ৩০ কোটি মানুষকে হারাইছি। এখন আমার হাত পা মাথা বুদ্ধি সবকিছু আছে। আমার জন্য এটা কোনো ব্যাপার না। সো এই মেন্টালিটি যদি আপনার থাকে, ইউ ক্যান অলওয়েজ বি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি। বলা হয় যে একটা ডিফারেন্স বিটুইন অ্যান এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড অর্ডিনারি ইজ অনলি দ্যাট এক্সট্রা ওয়ার্ড। তার মানে অর্ডিনারি পিপল একটু এক্সট্রা কাজ করলে তারা এক্সট্রা অর্ডিনারি হতে পারবে। সো আমি আশা করি আমার মানে ভিউয়ারের সেই অ্যান্সার দিতে পেরেছি। আমাদের পরবর্তী সেকশনে যাবার আগে আমি আপনাকে খুব সংক্ষিপ্তভাবে একটা প্রশ্ন করতে চাই, যে আমাদের জীবনে সফলতা অর্জন করার জন্য ইংরেজি যে স্কিলটা, এটা কিরকম প্রভাব রাখতে পারে? হ্যাঁ, এটা আসলে খুবই প্রভাব রাখতে পারে আসলে। সেটা হচ্ছে যে শুধু ইংরেজি কেন, যেকোনো ভাষা আপনার যত বেশি ভাষার দক্ষতা হবে তত বেশি। তার মানে কি? ভাষা মানে কি? আমরা উই ক্যান স্পিক টু লট আদার পিপল, তাই না? মানে আমি যদি বাংলা জানি শুধু বাঙালির সাথে আমি কথা বলতে পারবো। আমি যদি ইংরেজি জানি তাহলে বাঙালি ছাড়াও আমি আরো অনেক ১০-১৫-২০টা জাতির সাথে কথা বলতে পারবো, তাই না? আমি যদি আরো একটা ল্যাঙ্গুয়েজ শিখি তাহলে এটা আমার হরাইজনটাকে বাড়ায় দিবে। বাট সিন্স ইংলিশ ইজ এ ভেরি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সারা পৃথিবীতেই এটা নিয়ে কাজ। সো এটা শেখাটা আমার মনে হয় যে খুবই দরকার। হ্যাঁ, কিন্তু এবং এটা নিয়ে প্র্যাকটিস করা দরকার এবং সব মানে এটা আমি কি বলবো, এটা খুব একটা কঠিন কিছু না ইংরেজি শেখাটা। হ্যাঁ, আমি আপনাদের খুব মজা করে একটা এক্সপেরিয়েন্স বলতে পারি আর কি, যে আমাদের বিশেষ করে বাংলাদেশে আমরা ভয় পাই, আমরা আমাদের ইংরেজি খারাপ হয় তার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা যারা বাইরে আসছি তাদের জন্য একটু সুবিধা, কারণ আমরা একটা এনভায়রনমেন্টে থাকি, কথা বলি, আমরা ভুল বললেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা আছে যে আমরা ভুল ধরি আর কি মানুষের। আমার সামনে কেউ ইংরেজি বললে আমরা হাসাহাসি করি কিংবা ভুল ধরি, সেই ভয়ে আমরা কেউ কথা বলতে চাই না ইংরেজি বা এটা আর কি। কিন্তু এটা কিন্তু আমাদের আছে এখানে। আমাদের দেশ জানতে হবে যে পৃথিবীর মধ্যে খুব কম দেশের মধ্যে আমাদের দেশ আছে যেখানে আমরা একেবারে ক্লাস 1 থেকে কিন্তু আমরা ইংলিশ পড়ে আসতেছি। হ্যাঁ, আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ মেক্সিকো, সেখানে আপনি যদি যান বর্ডার ক্রস করার পরে দেখবেন যে 90% মানুষ কোনো ইংরেজিতে কথা বলতে পারে না, অথচ তারা একেবারে আমেরিকার পাশাপাশি। আর আমাদের দেশে দেখেন 90% মানুষ হিন্দি বুঝে, যদি কারণ আমরা ইন্ডিয়ার পাশে, এমনিতেই আমরা শিখে ফেলছি, তাই সিনেমা দেখে। এখানে কিন্তু তারা ওই ওই জিনিসটা শেখে নাই। হ্যাঁ, তো ইংরেজিটা এটা খুবই দরকার, কিন্তু আমাদের দেশে আমাদের ভিতরে ইংরেজিটা আছে। এই ভাষাটা শেখার সবচেয়ে বড়, যে কোনো ভাষা শেখার সবচেয়ে বড় কথা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি মানে কতগুলো শব্দার্থ আপনি জানেন। হ্যাঁ, যত বেশি শব্দার্থ জানবেন তত বেশি বাক্য আপনি রচনা করতে পারবেন। তো আমরা কিন্তু অনেক শব্দ জানি। সো এই মজার ব্যাপারটা হচ্ছে যে আমি গতবার যখন বাংলাদেশে গেলাম, কয়েক মাস ছিলাম, আমার যে ড্রাইভার সে সবসময় আমাকে বলতো যে স্যার আপনি আমাকে কিন্তু একটু ইংরেজি শিখায় দেন, আমি ইংরেজিতে কিভাবে কথা বলতে পারি। ঠিক আছে, বলে যে কিভাবে শিখবো? আমি বললাম দেখো তোমার তো শব্দার্থ শিখতে হবে। তাই নাকি? আচ্ছা আচ্ছা। আমি রাস্তায় যেতে যেতে তো আমি রাস্তার ধারে পাশে দেখলাম, এটা কি? কয় লাইট পোস্ট। আমি লাইট পোস্টের বাংলা কি? কয় জানি না। হ্যাঁ, তুমি কিসে বসে আছো? আমি সিটে বসে আছি, সিটের বাংলা কি জানি না। গাড়ির স্টিয়ারিং ধরে আছে, স্টিয়ারিং বাংলা জানে না। হ্যাঁ, তারপরে চেয়ার টেবিল, সারাদিন এরকম। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা কাগজে লিখে দেখলাম ও প্রায় 200টা শব্দ জানে ইংরেজি, যেটার বাংলা জানেন। তাই বলে আপনি তো আসলে ইংরেজি জানেন, বাংলা জানেন না। তো সেরকম আমাদের দেশে দেখেন আমরা বাংলায় সারাদিন শত শত আমরা ইংরেজি ওয়ার্ড বলতেছি, তাই না? হ্যাঁ, রোড, লাইট, তারপরে এই ফুটপাথ, চেয়ার টেবিল, কোক, পানি, টি, গুড মর্নিং, গুড ইভিনিং সবই বলতেছি। ইংরেজি আমাদের ভিতরে আছে, আমাদেরকে শুধু জানতে হবে ওটা দিয়ে আমাদের বাক্য রচনা করা, হ্যাঁ, এবং প্র্যাকটিস করা। এগুলো কতগুলো খুব ভালো উপায় আছে। একটা উপায় আমি যেটা ফলো করতাম আগে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু ভুল ধরে মানুষজন, সেজন্য ইংরেজি খবরের কাগজ কিংবা ম্যাগাজিন আছে না, সেটা নিয়ে আপনি বাথরুমে বসে জোরে জোরে পড়বেন, বা একটা যে কোনো একটা জায়গা আছে খুব কেউ নাই, খুব জোরে জোরে পড়ে যাবেন, ভুল হোক কোনো অসুবিধা নাই, জোরে জোরে। যখন আপনি এটা পড়বেন, রিডিংটা জোরে জোরে পড়বেন, রিডিং এ কিন্তু দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আপনি নিজে বুঝেন কিছু, আর একটা হচ্ছে আপনার শব্দটা আপনার কানে যায় বাইরে থেকে, তখন নাকি ওই ইজিনেসটা চলে আসে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এগুলো কিছু কিছু প্র্যাকটিস করলে আপনি পারবেন, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যত বেশি ভাষা জানবেন আপনার ইমপ্রেশন ভালো হবে, আপনার মানে অপরচুনিটি বাড়বে। হ্যাঁ মনির ভাই, আপনাকে ধন্যবাদ। এখন আমরা আমাদের পরবর্তী সেকশনে যেতে চাই। আমি আপনার কাছে প্রশ্ন করব যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য কেউ যদি চায় নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে, তাহলে তার কি কি জিনিস প্রয়োজন বা এর পিছনে আপনার কি কি বাধা আসতে পারে, আপনি যদি একটু বিস্তারিতভাবে বলতেন। ভেরি গুড, ভেরি গুড।
উদ্যোক্তা নিয়েই আমার কাজ। কাজে আমি হয়তো এই ব্যাপারে অনেকখানি ভালো বলতে পারবো। উদ্যোক্তার তো প্রথম জিনিসই হচ্ছে তার নামের মধ্যে আছে যে উদ্যোগ নেওয়ার মতন ক্যাপাসিটি বা মানসিকতা তার থাকতে হবে। যে আপনি একটা বিজনেস করতে চান। এখন উদ্যোক্তা হওয়ার জন্য কতগুলো জিনিস দরকার, যে আমাদের কিছু পরিসংখ্যান আছে, সেটা হচ্ছে যে সবাই মনে করে যে আরে ব্যবসা করলেই বোধহয় ভালো হয়ে যাবে, বা চাকরির চেয়ে অনেক কাজ নাই, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি চাকরিতে 9টা-5টার মতন আটকে থাকবো না, আমার পেচেক ইচ্ছা মতন। ইট ইজ নট এ ভেরি রোজি পিকচার। এখানেও আপনাকে খাটাখাটি করতে হবে। 9টা-5টা কাজ না করে আপনার হয়তো সকাল 6টার সময় রাত 12টা পর্যন্ত কাজ করতে হতে পারে। হ্যাঁ, কাজেই রিয়ালিটিটা জেনে নিতে হবে। তো উদ্যোক্তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যে যদি বিজনেস শুরু করতে চান, আপনাকে জানতে হবে কোন বিজনেসটা আপনি শুরু করতে চান, কোন বিজনেস, এবং এই বিজনেসের জন্য যে ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার সেটা আপনার আছে কিনা। ওকে, সেটা হচ্ছে যে আপনার বিজনেসের মধ্যে অনেক কিছু আছে, যে মানুষের সাথে যোগাযোগ করার ক্যাপাসিটি, তাই না? আরেকজনের সাথে কথা বলার, আপনাকে অনেকে না বলবে, রিজেকশনটাকে আপনি কতখানি ঠিক মতো নেন। সো আপনার পার্সোনালিটি দেখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অনেকেরই বিশেষ করে প্রশ্ন থাকে যে আমি ব্যবসা করতে চাই, কিন্তু কি দিয়ে ব্যবসা শুরু করব সেটাই আমি জানি না। হ্যাঁ, কি ব্যবসা শুরু করব? তো এই জন্য আপনাকে ব্যবসা জিনিসটা কি এটা আপনাকে জানতে হবে একটুখানি। আমি খুব সহজ ভাষায় বলি, ব্যবসা, সারা পৃথিবীতে ব্যবসার কিছুই না। আপনি দেখবেন মানুষের সমস্যার সমাধান প্রফিটেবলি করার নামই হচ্ছে ব্যবসা। আপনি দেখবেন পৃথিবীতে বাদাম বিক্রি থেকে শুরু করে যে কোনো ব্যবসা, মাইক্রোসফট পর্যন্ত, প্রত্যেকে কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান করতেছে তারা। ওকে, এই এই জিনিসটা আপনাকে জানতে হবে, যে আমি যখন রেস্টুরেন্টে খেতে যাই, আমি আসলে কোন সমস্যা নিয়ে যাই। আমি কিন্তু আসলে খাবার খেতে যাচ্ছি না, আমার ক্ষুধা লাগছে, সেই ক্ষুধাটা নিবারণ করার জন্য আমি কিন্তু রেস্টুরেন্টে যাচ্ছি। আর রেস্টুরেন্টের কি আছে, আমার সেই সমস্যার সমাধান আছে। আর আমার কাছে তার কি সমস্যার সমাধান আছে, যে আমার পকেটে টাকা আছে, তার টাকা দরকার। সো প্রফিটেবলি, আমি যদি টাকা না দিয়ে বলি আমার সমস্যার সমাধান করো, নোবডি উইল ডু দ্যাট, তাই না? সো পৃথিবীতে দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী কোনো না কোনো সমস্যার সমাধান করতেছে। কাজেই যখনই কোনো সমস্যা দেখবেন তখনই বুঝবেন যে এটা যদি কোনো সমাধান থাকে, এটা যদি প্রফিটেবলি আপনি করতে পারেন, তাহলে এখানে একটা বিজনেস অপরচুনিটি আছে। তাহলে বিজনেস শুরু করার আগে আপনাকে খুঁজতে হবে আসলে কোথায় সমস্যা আছে। আমরা অনেকে মনে করি যে ওই বিজনেসটা সবাই ভালো করতেছে, ওখানে আমি যাই। তখন কিন্তু এটা কিন্তু আর ভালো বিজনেস হয় না, কারণ যেখানে আসলে একজন মানুষ ব্যবসা করতে, এখানে 10 জন আসছে, 100 জন মানুষ ছিল আগে ক্রেতা, এখন 10 ভাগ হয়ে গেছে। তখন কি হয়, মাত্র 10 জন ক্রেতা। আপনি হয়তো নিউ ইয়র্কে বলেন, লস অ্যাঞ্জেলেসে বলে, আমাদের এখানে দেখেছেন যে একটা বাঙালি রেস্টুরেন্ট খুললে যখনই তারা ভালো করে, দেখবেন যে তার চারপাশে আরো 4 জন বাঙালি রেস্টুরেন্ট খুলে ফেলছে। খুলে ফেলার পরে 4 জনের ব্যবসার 12টা বেজে গেছে। হ্যাঁ, কারণ কাস্টমার তো আর বাড়ে নাই, কাস্টমার তো একই। তখন তারা কি করতেছে, একজন আরেকজনকে খোঁচাখুচি করতেছে, একজন আরেকজনের এই করতেছে। সো দ্যাট ইজ নট হেলথি। আপনাকে খুঁজে বের করতে হবে, ধরেন একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, আপনাকে দেখতে হবে যে রেস্টুরেন্ট থাকলেও কোন সমস্যার সমাধান করছে না তারা। হয়তো দেখা গেল যে এই এলাকায় একটা মুদি দোকান আছে, তারা খুব ভালো ব্যবসা করতেছে, কিন্তু মানুষজন খুব অতিষ্ঠ। ওই মুদি দোকানের মালিক জানে যে এদের আর অন্য কোথাও যাওয়ার দরকার যায় নাই, কারণ যাদের ব্যবহার খুব খারাপ। হ্যাঁ, কিংবা মাঝে মাঝে জিনিসপাতির দাম বাড়ায় দেয়। তাহলে একটা অপরচুনিটি আসলো, আপনি বললেন আমি এই পাশে এখানে যদি একটা দোকান খুলি, যেখানে আমি ব্যবহার ভালো দিব এবং আমি জিনিসপাতির দাম রিজনেবল রাখবো, তাহলে কিন্তু আপনার একটা ব্যবসার অপরচুনিটি এসে গেছে। তো এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোগী মনোভাব থাকতে হবে, এবং সব সমস্যার মধ্যেই আপনাকে সমাধান দেখতে হবে এবং ব্যবসার অপরচুনিটি। এই যে করোনা নিয়ে কথা বলছে যে এরকম অনেক বড়সড় হবে, অনেকে কিন্তু বলতেছে যে বিরাট সমস্যা হয়ে যাবে, পৃথিবীর 12টা বেজে যাবে। অনেকে কিন্তু মুচকি হাসতেছে যে ম্যান, কতগুলো যে ব্যবসার অপরচুনিটি আসতেছে। দোজ আর দ্য পিপল, তারা হইতেছে এন্টারপ্রেনার। হ্যাঁ, যখন আমাদের এলাকায় হয়তো এরকম আসলো যে চুরি ডাকাতি এত বেড়ে গেছে, মানুষজনকে এই এলাকা ছেড়ে চলে যাবো, এই এলাকা ভালো না, মানে অনেকে হাহাকার করতেছে। কয়েকজন মানুষ কিন্তু দেখেন মুচকি হাসতেছে যে এইবার তালার বিজনেস, তারপরে কোলাপসেবল গেট, তারপরে সিসি ক্যামেরা, এইগুলা ব্যবসা আমি এই এলাকায় করে ফাটাই ফেলবো, কারণ এখন এই জায়গায় অপরচুনিটি আছে, তাই না? সো উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় জিনিসই হচ্ছে আগে অপরচুনিটি খুঁজে বের করা। হ্যাঁ, তো সেকেন্ড যে জিনিসটা আছে, তারা বেশিরভাগ মানুষই উদ্যোক্তার জন্য করে, তারা হচ্ছে যে আমার পয়সা নাই। হ্যাঁ, আমি পয়সা পাইলে তারপরে আমি এখানে উদ্যোক্তা। এটা কারোরই নাই। যারা ছোট ছোট ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তাদের সবসময় একটা ফান্ডিং। আমাদের যদি বেশি পয়সা থাকতো, আমরা হয়তো ব্যবসার দিকে যাইতাম না, অন্য কিছু করতাম, তাই না? সো ফান্ডিং এর জন্য কিন্তু আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। হ্যাঁ, এবং আপনাকে বড় প্ল্যানের জন্য ছোট ছোট প্ল্যান রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা বড় বিজনেস, সবার স্বপ্নই বড় আছে, কিন্তু স্বপ্ন বড়টা একই জায়গায় যাবে না। আমি যেটাকে বলি
যে কারণে আমাদের পৃথিবী এখন অনেক হয়ে গেছে, আমরা সবসময় এই সিনেমা হলে যাচ্ছি না, আমরা নেটফ্লিক্স খুলে সিনেমা দেখতে পাচ্ছি, তাই না? আমরা খাবার দাবারের প্যাকেজ খাবার পাচ্ছি, ফাস্ট ফুড পাচ্ছি, সবকিছু ফাস্ট হইতে হইতে আমাদের মধ্যে একটা যেটাকে বলা হয় মাইক্রোওয়েভ থিঙ্কিং মেন্টালিটি এসে পড়ছে। সেটা হচ্ছে যে আমরা রান্না টান্না না করে মাইক্রোওয়েভে দিয়ে 1 মিনিট গরম করে এলে আমাদের রান্না হয়ে যাচ্ছে। তো আমরা মনে করি সফলতাটা বোধহয় এরকম মাইক্রোওয়েভের মতন আসবে। সফলতাটা কিন্তু আসলে এটাকে যেটা বলে ক্রকপট, বা যে আমরা যে ছোট রান্না অনেক সময় দমে দিয়ে রান্না করি না, এই রান্নার টেস্ট কিন্তু সবচেয়ে বেশি, কারণ এটাতে মশলা লাগে অনেকখানি, একটু সময় লাগে, কিন্তু এট দ্য এন্ড চমৎকার রান্না হয়। মাইক্রোওয়েভে হয়তো খুব তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু সেটা স্বাদ, গন্ধ এবং পুষ্টিমান অনেক কম হয়। কাজেই আমাদের চিন্তা করতে হবে যে বড় একটা স্বপ্ন থাকলেও আমাদের যেন মাইক্রোওয়েভ একদিন আমরা যেন না উঠতে পারি। এটা বলা হয় যে দেয়ার ইজ নো এলিভেটর ফর সাকসেস, ইউ হ্যাভ টু টেক দ্য স্টেয়ার। আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে সাকসেসে, তাহলে আপনি সফল হবেন। সো হয়তো বড় একটা বিজনেস রাখলেন, ছোট ছোট কতগুলো দিয়ে আগে আপনি ক্যাপিটাল গেইন করেন। হ্যাঁ, এই জন্য যারা নতুন খুলতে চাচ্ছেন বিজনেস, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা সার্ভিস বেসড কোনো কিছু খুঁজে বের করেন, তাই না? যেটাতে সার্ভিসে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কম। প্রোডাক্ট বেসড যদি যান, তাহলে ম্যানুফ্যাকচার করতে হবে, মেশিন কিনতে হবে, প্রোডাক্ট হোলসেল, এটার জন্য আপনার অনেক পয়সা দরকার পড়তে পারে। সার্ভিস বেসড আছে আপনার আইটি সার্ভিস আছে, বিভিন্ন রকমের অ্যাডভাইজারি সার্ভিস আছে। ইভেন আপনি মাথা মালিশ করার একটা ব্যবসা খুললেও তো আপনার বিনা পুঁজিতে আপনি খুলতে পারতেছেন, তাই না? ইফ ইউ ক্যান ডু ইট বেটার। সো কথা হচ্ছে, যখন আপনার পয়সা কিছুটা আর্ন করলেন, সেখান থেকে আপনি নেক্সট স্টেপে যান। হ্যাঁ, এইভাবে। আর আরেকটা যেটা করতে পারেন, যদি এইভাবে রিয়েলি গুড প্ল্যান, এবং আপনার মনে করেন যে এটা একটা, আপনি মনে করেন যে ইউ আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট যেটা কিছু হবে, তাহলে আমরা বেশিরভাগ যেটা ভুল করি, আমরা একটা রিটেন প্ল্যান তৈরি করি না আমাদের ব্যবসার জন্য। ইউ হ্যাভ টু ডেভেলপ এ রিটেন প্ল্যান, এবং সেই রিটেন প্ল্যানের মধ্যে আমি কি করব, এবং সেটার সাথে অনেকগুলো প্রশ্ন উত্তর থাকবে, যেটা যদি না হয় তাহলে কি করব। এই যে মনে করবেন যে আপনি আপনার একটা বন্ধুর কাছে গিয়ে আপনি প্ল্যানটা কথা বলবেন, সে বলে না দোস্ত এটা হবে না, তুই এটা পারিস না, ওটা, ওই প্রশ্নগুলো আপনি লিখে রাখেন, কারণ একজন ইনভেস্টর কিন্তু ওই প্রশ্নগুলো আপনাকে করবে। হ্যাঁ, তারপরে যদি এই প্ল্যানটা সুন্দর থাকে, তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু, কিংবা কাউকে পরিচিত, তার সাথে যে আপনি প্যাশনেটলি কথা বলেন যে লুক, আই হ্যাভ দিস প্ল্যান। হ্যাঁ, এখানে অনেক সময় আমরা বলি ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে অনেকে, তারপর অনেকেই ইনভেস্ট করতে চায়, অনেকের পয়সা আছে, বা তাদেরকে জানতে হবে যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি। আপনি যদি তাদেরকে বুঝাতে পারেন যে আপনি এটা যদি এখানে ইনভেস্ট করেন, এই ব্যবসাতে হলে আপনি এই রিটার্নটা এতদিনে পাবেন, এরকম ভালো পাবেন, ওইটা যদি কনভিন্স করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে। দেন ব্যাংক তো আছে, কিন্তু ব্যাংকের সমস্যা হচ্ছে যে ব্যাংক তাদেরকে টাকা দিতে চায় যাদের অলরেডি টাকা আছে আর কি। হ্যাঁ, এটা একটা খুব আইরনিক, কিন্তু ওই অপশনগুলো আপনাকে বিভিন্ন ক্রিয়েটিভ অপশনে আপনাকে যেতে হবে। সো আপনার প্যাশনেটটা যদি ঠিক থাকে, এবং আপনি যদি এক্স্যাক্টলি জানেন কোন সমস্যার সমাধান আপনি করবেন, এক নম্বর কথা, এই সমস্যার সমাধান আর কেউ করছে কিনা, যদি করে থাকে তার থেকে আপনারটা বেটার কিনা, এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার জন্য নতুন ব্যবসা খোলাটা খুবই সহজ হবে। হ্যাঁ, একজন দর্শক প্রশ্ন করছে যে কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার জন্য মানে কিভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা করা যায়। ভেরি গুড, আমার মনে খুব ভালো কোয়েশ্চেন। যে কম্পিটিশনের ওই যে মানে আপনার আগে থেকেই মানে চিন্তা করবেন না যে ওদের দুর্নাম করে কোনো কিছু করতে হবে। ফাইন্ড আউট দেয়ার উইকনেস, ফাইন্ড আউট দেয়ার স্ট্রেংথ। আপনার কম্পিটিশন কি করছে, আপনার প্রোডাক্টের যেটাকে ইউনিক সেলিং প্রপোজিশন বলা হয়, বা ইউনিক ভ্যালু প্রপোজিশন আছে, যে আমার প্রোডাক্টটা কোন জিনিসে ভালো, হ্যাঁ, এবং অন্যদের চেয়ে ভালো, সেটা বের করতে হবে। আর আপনার কম্পিটিশন কি করছে, কোন জিনিসটা দিচ্ছে, কোন জিনিসটা দিচ্ছে না, সেটা দেখে যদি আপনি তাদের থেকে একটু এক্সট্রা যেতে পারেন। অনেক সময় কিন্তু বলা হয় প্রোডাক্টের সাথে যদি সার্ভিসকে অ্যাড করা যায়, তাহলে সেটা কিন্তু ভ্যালু এডিশন হয়। দুটো কোম্পানি একই জিনিস বিক্রি করছে, কিন্তু একজনের ব্যবহার ভালো, আরেকজনের ব্যবহার খারাপ, তাহলে কিন্তু একই প্রোডাক্ট হলেও দেখা গেল যে ব্যবহার ভালো। কাজেই অনেক ইনটেনজিবল জিনিস আপনি অ্যাড করতে পারেন কম্পিটিশনের জন্য। বাট এখানে একটা খুব মজার গল্প আছে, বোধহয় আমি বললে আপনার হবে, যে কম্পিটিশনের জন্য একদিনে আপনি কম্পিট করতে পারবেন না, আস্তে আস্তে কাছাকাছি ছোট ছোট কম্পিটিশনে। যে এরকম দুই বন্ধু একবার আপনার এই ইসে গিয়েছিল আর কি, আমাদের সুন্দরবনের পাশে বেড়াতে গেছে। তো সুন্দরবনে বসে গল্প করতেছে, তো হঠাৎ দেখলো দূর থেকে একটা বেঙ্গল টাইগার এদের দিকে ছুটে আসতেছে। তো এক বন্ধু তো ঝট করে দাঁড়ায় করে, বাপরে এখনই দৌড় মারবো। তো আরেক বন্ধু তখনও বসে আছে, বসে বসে জুতার ফিতা বাঁধতেছে। তো এক বন্ধু আরেকটাকে বলে যে দোস্ত, তুই জুতার ফিতা বাঁধতেছিস, কি লাভ, দৌড় মার। কেন? কারণ বাঘ আমাদের থেকে 3 গুণ জোরে দৌড়ায়। হ্যাঁ, তো তুমি ওই জুতা পরলেও যা হবে, খালি পায়ে দৌড়ালেও তাই হবে, তোমারে বাঘ ধরে ফেলাবো। হ্যাঁ, তুমি দৌড়ায় ওরা হারাইতে পারবে না, বরং এখন দৌড় দিয়ে আল্লাহ কি করে।
তখন যে বন্ধু জুতা বানতেছিল সে আরেকজন বন্ধুকে বললো, দোস্ত আমি তো বাঘকে হারানোর জন্য জুতা পড়তেছি না, আমি তোমাকে ধরে হারানোর জন্য জুতা পড়তেছি, কারণ আমি জানি বাঘটা একজনকে ধরবে, আমি যদি তোমার থেকে জোরে দৌড়াতে পারি তাহলে কিন্তু আমি বেঁচে যাবো। So, এখানে আমাদের কম্পিটিশন গুলোর ব্যাপারে একই জিনিস, আমি সবার সাথে আমার কম্পিটিশন করার কোনো দরকার নেই, আমি খুঁজে বের করি আমার সাথে কাছাকাছি কে আছে, তার থেকে একটু ভালো হই, ওই কম্পিট করে যাওয়ার পরে তারপরে আমি একটু ভালো হব, হ্যাঁ, তারপরে আরেকটু যাব এইটা। এবং কম্পিটিটিভ হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্র্যান্ডিং। আপনার নিজেকে শিখতে হবে কিভাবে ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং মানে এই না যে আমি একটা বিরাট লোগো বানালাম, ব্র্যান্ডিং মানে হচ্ছে ফুলফিলমেন্ট অফ প্রমিসেস। আপনি ছোট প্রমিস করেন বা যে কোনো কিছু করেন, আপনি যা বলছেন সেই জিনিসটা যদি মানুষকে প্রোভাইড করেন, আপনার ব্র্যান্ডিং হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে। তার মানে বিশ্বাসযোগ্যতা, মানুষ জানবে যে আপনার প্রোডাক্ট কিনলে বা আপনার সার্ভিস কিনলে আমি সবসময় এই জিনিসটাই পেতে পারি। আপনি ছবিতে একটা বিরাট সুন্দর একটা বড় সড়ো একটা খাবার দেখাইলেন, দেওয়ার সময় আপনি খুব খারাপ একটা দিলেন, তাহলে কিন্তু আপনার খারাপ ব্র্যান্ডিং হলো। তার মানে আমি যা প্রমিস করছি সেটাকে যদি আমি ডেলিভার করি কনস্ট্যান্টলি, তাহলে কিন্তু আমার ব্র্যান্ডিং হবে, এবং এটাই কিন্তু কাস্টমার লয়্যালটি আনবে। এন্ড দিস ইজ দ্য বিগেস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার জন্য, সেই কম্পিটিশনে টিকে থাকার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ মনির ভাই আপনাকে। এখন আমি যে প্রশ্নটি করতে চাই যে একটা ব্যবসা শুরু করার পর আমাদের সবচেয়ে প্রথম যে বাধা আসে ব্যবসায় লোকসান, বা ব্যবসায় লোকসান হওয়ার পর আমরা অনেকেই ডিপ্রেসড হয়ে পড়ি, আমরা মনে করি যে আমাদের ব্যবসার সামনে এগিয়ে নেওয়া যাবে না, বা অনেকেই তখনই থেমে যাই। এখন এই যে থেমে যাওয়াটা, এই না থেমে থেকে কিভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, বা কিভাবে ব্যবসায় লোকসান আসা খুবই স্বাভাবিক, এখন আমরা কিভাবে আরো সামনে এগিয়ে যেতে পারি ব্যর্থতাকে পেছনে ঠেলে, তাদের জন্য কোনো পরামর্শ যারা ব্যবসা শুরু করবে? অবশ্যই ব্যবসা ইজ এ রিয়ালিটি, যে ব্যবসায় লোকসান অনেক সময় হবে, কারণ অনেকগুলো কারণে হয়তো লোকসান হয়, তাই না? অনেকগুলো কারণে হয়। আমি যেখানে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে অনেকে যারা ব্যবসায়ী, তারা আসলে তাদের ব্যবসার রেভিনিউ কাউন্ট করতে পারে না। হ্যাঁ, মনে করে যে আমি 5 টাকা দিয়ে একটা জিনিস কিনে 10 টাকায় বিক্রি করলাম, এই 5 টাকায় বোধহয় আমার প্রফিট। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এই প্রফিটের পিছনে আরো খরচ আছে। তারা যে জিনিসটা কিনলো, কিনার সময় তাকে যেতে হয়েছে, তার সময় দিতে হয়েছে, তার আদার ভাড়া টাড়া আছে, এইসব জিনিসপাতি আছে, এগুলোকে তারা কাউন্ট করে না, যার জন্য তারা কস্ট এবং ইটা জানে না, তারা রেভিনিউটাকে প্রফিট ভাবে। যার জন্য হয় কি, ওই দেখা গেল যে 5 টাকা দিয়ে বিক্রি থেকে 10 টাকা বিক্রি করার পরে 5 টাকা তারা খরচ করে ফেলে, পরে দেখা যায় তাদের ইনভেন্টরি কেনার পয়সা থাকে না। হ্যাঁ, সো ব্যবসার এই জিনিসগুলো, ছোটখাটো কতগুলো জিনিসগুলো আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে, ব্যবসা শুরু করার আগেই আপনাকে অ্যাসিউম করে রাখতে হবে, এটা আমরা সবসময় বলি যে আপনার 6 মাসের একটা রিজার্ভ আপনাকে থাকতে হবে। আপনাকে ধরেই রাখতে হবে যে প্রথম 6 মাস আপনার ব্যবসায় আপনার লোকসান হতে পারে, এখানে সেরকম ভাবে আসবে না, কোনো কোনো ব্যবসায় এটা 2 বছর পর্যন্ত যায়। হ্যাঁ, সো ওই ওই প্ল্যানিংটা আপনাকে থাকতে হবে যে কিভাবে আমি সেটাকে সাস্টেন করব। সো যারা অনেক সময় ছোট ব্যবসা করে, আমরা দেখি যে অনেকেই হয়তো কাজ করছে বা কোনো কিছু করছে, আমরা সাজেস্ট করি যে ইউ হ্যাভ এ সেকেন্ড সোর্স অফ ইনকাম, মানে কোনো একটা কিছু যেন সেকেন্ডারি একটা কিছু থাকে, হ্যাঁ, সো দ্যাট এই জিনিসটা মিনিমাইজ হবে। এর পরেও যদি কোনো সময় লস হয়ে যায়, আপনি ভেঙে পড়ে হাল ছেড়ে দেওয়ার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে লসটা কেন হয়েছে। ওকে, যে কোন কোন কারণে ওই জিনিসটা কি ঠিক করে আরেকটু আগানো যায় কিনা। হ্যাঁ, কারণ আমরা যদি হাল ছেড়ে, দেখা গেলো যে খুব ছোট্ট একটা মিস্টেকের জন্য এটা লস হচ্ছে, হ্যাঁ, কিন্তু ধরেন আসলে ওটা অন্য ব্যাপার, অনেক রকমের ব্যাপার আছে, কালচারাল ব্যাপার আছে, না? এটা একটা বোধহয় খুব ক্লাসিক একটা আছে, যে একটা উদাহরণ আছে মার্কেটিং এ, যে মিডল ইস্টে আপনার ইয়েমেনে একটা মেডিসিন কোম্পানি গিয়েছিল, তারা জানে যে তাদের একটা খুব মানে পপুলার একটা হেডেক মেডিসিন আছে যেটা মাথা ব্যথা সারায়। হ্যাঁ, তো তারা ওখানে গিয়ে এই করছে যে ঠিক আছে, এখানে তো সবাই পড়াশোনা জানে না বেশি, আমরা এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো। রাস্তায় রাস্তায় তারা বিলবোর্ড করেছে। তো বিলবোর্ডের বাম পাশে হচ্ছে হলো, প্রথমে দেখা যাচ্ছে একটা লোক মাথায় এরকম হাত দিয়ে মাথা ব্যথা, মুখ গোমরা করে আছে, মাঝখানে একটা ছবি দিচ্ছে, ওই ওষুধের ছবি, ডান পাশে দিচ্ছে যে লোকটা খুব উৎফুল্ল হাসতেছে, দিয়ে তারা কয়েক মাস ক্যাম্পেইন করলো, করে যখন ওষুধটা তারা বাজারে ছাড়লো, দেখলো যে ওষুধটা কেউ কিনে না। বললো যে ব্যাপারটা কি, এত ভালো এত সহজ একটা অ্যাড। পরে তারা দেখলো যে একটা জিনিস তারা বুঝে নাই, যে ওই দেশের লোক সবাই আরবিতে কথা বলে, এবং আরবি ডান দিক থেকে বাম দিকে পড়ে, আমাদের মতন বাম দিক থেকে ডান দিকে না। তো তারা ওই ছবিটা দেখে পড়তেছে যে একটা সুস্থ মানুষ, হাসি খুশি মানুষ ওষুধ খায়, তার মাথা ব্যথা শুরু হয়েছে। কে এই ওষুধ কিনবে বলেন, মাথা ব্যথার ওষুধ, তাই না? সো এই যে ভুল ধারণা, অনেকগুলো ধারণা, সেই সব কারণে ছোট ছোট সিলি মিস্টেকের কারণে আমাদের বিজনেস হয় না। হ্যাঁ, কাজেই সেই বিজনেসগুলো আমাদেরকে, সেই লোকসানগুলো আমাদের দেখতে হবে আসলে কোন কারণে হয় না। বাট বিজনেস যারা সবচেয়ে ভালো করে, তাদের মধ্যে যে ক্যাপাসিটি আছে, এন্টারপ্রেনারশিপ ক্যাপাসিটির মধ্যে একটা জিনিস হলো প্রেডিক্টেবিলিটি। তারা প্রেডিক্ট করতে পারে কি হবে বা হবে না। একটা বিজনেস শুরু করার আগে, একেবারে বাজারে ছাড়ার আগে আপনি কিছু টেস্ট মার্কেট করেন, কিছু ফ্রেন্ডস ফ্যামিলি আছে, তাদেরকে আপনি এই প্রোডাক্টগুলো দেন,
স্যাম্পল হিসাবেই দেন বা খুব অল্প দামে দেন, দিয়ে দেখেন যে তাদের ব্যবহার করেন, তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেন, তারা হয়তো বলতে পারবে যে এই জিনিসের ভালো খারাপ এটা এটা ওইটা। যত বেশি আপনি জানবেন তত বেশি আপনার লোকসান করার সুযোগ আপনার কমবে। হ্যাঁ, কাজেই এই জিনিসগুলো মনে রাখতে হবে আমার মনে হয়। হ্যাঁ, অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে। আমাদের লাইভ সেশনটি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। বিদায় নেবার আগে আমি আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই যে বিজনেস শুরু করার জন্য যে ব্যারিয়ারটা, আপনি যেহেতু ইউএসএ তে অনেকে বিজনেস শুরু করে বা বিজনেসের পেছনে দিচ্ছেন, এই বিজনেস শুরু করার পেছনে যে ব্যারিয়ারটা আপনি যদি ইউএস এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তুলনা করতে চান, তাহলে আপনি কিভাবে এটা তুলনা করবেন যদি খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিতেন? ভেরি গুড। বিজনেসের ব্যারিয়ার হচ্ছে ইউএস এর বাংলাদেশের লিটল বিট ডিফারেন্ট। ইউএস এর ব্যারিয়ারের দিক থেকে যেমন বাইরের ব্যারিয়ারটা, মানে এখানকার গভর্নমেন্ট বলেন, স্টেট গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, তারা কিন্তু অত্যন্ত কোঅপারেটিভ যে কেউ নতুন একটা বিজনেস খুলতে আসলে। কারণ আমাদের এখানে বিজনেস লাইসেন্স করা এগুলো অত্যন্ত সুবিধা। আপনি একটা কান্ট্রি অফিসে যান বা আপনি সিটির ওখানে অফিসে যান, তারা কিন্তু আপনাকে অনেক হেল্প করে, আপনাকে লাইসেন্স করে দেবে। অনেক রকমের হেল্প আছে, অনেক রকমের ট্রেনিং আছে, এগুলোর সাথে আপনাকে তারা দিতে পারবে। স্মল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার আছে, বিজনেস ইনকিউবেটর, অনেক রকমের সংস্থা আছে যারা আপনাকে অনেক হেল্প করবে। তবে এখানকার ব্যারিয়ারের মধ্যে হচ্ছে যে এখানকার অপরচুনিটি গুলা মানে এত বেশি স্যাচুরেটেড, প্রত্যেকটা মানুষ বিজনেসের কথা চিন্তা করে, অনেক রকম বিজনেস আছে, কাজে নতুন নতুন আইডিয়া জেনারেট করাটা এখানকার একটু ব্যারিয়ার, কাজে আপনাকে অনেকখানি ক্রিয়েটিভ হতে হবে। আর আমাদের বাংলাদেশে বিজনেসের বহুত অপরচুনিটি আছে, কারণ আমাদের সমস্যা অনেক বেশি। তো হ্যাঁ, আপনার যেখানেই সমস্যা সেখানে কিন্তু বিজনেসের অপরচুনিটি, কিন্তু আমাদের ব্যারিয়ার গুলো আছে কিন্তু আমাদের ওই যে একটু সরকারি ক্ষেত্রে বা এইসব জায়গা থেকে এইসব জায়গাগুলো আমাদেরকে বহুত কষ্ট দেয়। হ্যাঁ, যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য। তো সেজন্য আপনাকে খুঁজে বের করতে হবে হয়তো কোন কোন এরিয়াগুলোতে আপনি একটু কম ব্যারিয়ারে যেতে পারেন, যেমন অনলাইন ব্যবসা বা এইসব ব্যবসায় ওভারসাইট যেখানে একটু কম, এগুলো দিয়ে ইনিশিয়াল ব্যবসাগুলো শুরু করতে পারেন। বাট বিজনেসের ক্ষেত্রে যদি সবচেয়ে বড় ব্যারিয়ার বলি, আমি সেটা বলি যে আমি নিজেই, হ্যাঁ, তার মানে আমার অজ্ঞানতা, বা আমি যদি ঠিক মতন রিসার্চ না করি, আমি যদি নিজে প্রস্তুত না হই, আমি যদি প্রি ম্যাচিউরলি একটা বিজনেস করতে যাই, আমি যদি মার্কেট রিসার্চ না করি, তাহলে কিন্তু বিজনেসের সবচেয়ে বড় লসটা হয়ে যাবে। আর ধৈর্য যদি আমি হারায় ফেলি তাহলে আর কি, হ্যাঁ, সমস্ত জিনিসেই কিন্তু ধৈর্য দরকার। এবং অধ্যবসায়, আপনার যদি লক্ষ্য ঠিক থাকে, আপনি যদি ডিটারমিন্ড অ্যাকশন নেন, একটু ধৈর্য ধরেন এবং রিসার্চ করেন এবং খুঁজে বের করেন কেন হচ্ছে না, অবশ্যই আপনি ভালো করতে পারবেন। এবং আমি আমার মানে দর্শকদেরকে আমি সেই শুভেচ্ছা এবং সেই আশা করছি যে আপনারা সবাই এই করতে পারবেন। আর যেহেতু আসিফ আছেন, আমি আপনাকেও অনেক সাধুবাদ জানাই যে এই জায়গাগুলোতে আপনি অনেক কাজ করছেন। সো আমি আমার মানে আপনার ভিউয়ারদেরও বলবো যে পরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনার মারফতে আমার কাছে পাঠিয়ে দিন, স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব ইমেল বা এগুলোতে সেগুলোর উত্তর দেওয়ার আর কি। হ্যাঁ, এবং আমি চাই যে আপনারা সবাই সফল হন। হ্যাঁ, আমাদেরকে সময় দেওয়ার জন্য সবার পক্ষ থেকে আমি জানাচ্ছি আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, উনি যেরকমটি বলেন, মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টও করতে পারেন। আবার যদি কোনো উনার যদি প্রশ্ন আমাদের ব্যবসা শুরু করতে চান বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে উনার ইমেইলে যোগাযোগ করতে পারেন। উনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের উত্তর দেওয়ার। এবং সবার পক্ষ থেকে, আমার দর্শক এবং নিজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং রমজান মোবারক। আসসালামু আলাইকুম। তাহলে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।